সার্জারির আগে আমি ভেবেছিলাম যে কিছুদিন নিজের ছেলের বাড়িতে গিয়ে থাকব। যখন আমি ওর আলিশান অ্যাপার্টমেন্টের বাইরে পৌঁছলাম তখন ভেতর থেকে হাসির আওয়াজ আসছিল। আমি কাঁপতে কাঁপতে ডোরবেল বাজালাম। আমার পুত্রবধূ নেহা দরজা খুলল। আমাকে দেখা মাত্রই ওর মুখের সেই কৃত্রিম সামাজিক হাসিটা সাথে সাথে একটা স্পষ্ট বিরক্তির ভাবে বদলে গেল। ও আমাকে ভেতরে আসার জন্য কোনো জায়গা দিল না, শুধু দরজার চৌকাঠে দাঁড়িয়ে নিজের শীতল চোখ দিয়ে আমাকে দেখতে দেখতে বলল, এটা কোনো হোটেল নয়। ভেতরে সোফায় আমার ছেলে রোহন বসেছিল। ও একবার আমার দিকে তাকালো এবং তারপর নিজের নজর মাটির দিকে নামিয়ে নিল। আমার মন ভেঙে গেল, কিন্তু আমি ত্রাঁদলাম না। আমার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু ভেতরে ভেতরে আমার রক্ত যেন জমে গিয়েছিল। সেই এক মুহূর্তে আমার উপলব্ধি হলো যে আমি ৩৮ বছর এক অপরিচিতকে মানুষ করতে আর ৯ বছর এক নাগিনকে সহ্য করতে কাটিয়ে দিয়েছি। আমার নাম সাবিত্রী শর্মা। আমার বয়স ৬২ বছর এবং আমি পুনের পুরনো ও শান্ত এলাকা কোথরুডে থাকি। লোকে আমাকে একজন সাধারণ অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষিকা এবং এক বিধবা হিসেবে চেনে। ৫ বছর আগে যখন আমার স্বামী মারা যান তখন সবার মনে হয়েছিল যে আমি ভেঙে পড়েছি। আমার দিনলিপি খুব সাধারণ। সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠা, নিজের ব্যালকনির গাছে জল দেওয়া, আদা দেওয়া চা বানানো আর মারাঠি খবরের কাগজ পড়া। সোসাইটির লোকেরা আমাকে সম্মান করে, কিন্তু ওরা আমার আসল সত্যিটা জানে না। ওরা জানে না যে আমার স্বামীর চলে যাওয়ার পর যে শর্মা কনস্ট্রাকশনস আমরা দুজনে মিলে জিরো থেকে দাঁড় করিয়েছিলাম তার আসল আর একমাত্র মালকিন আমি। আমি পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করি, যখন কিনা পৃথিবী এবং এমনকি আমার নিজের ছেলেরও মনে হয় যে আমি শুধু এক পুরনো ধ্যান ধারণার দুর্বল মা, যার ব্যবসা বা টাকার কোনো জ্ঞান নেই। আমার ছেলে রোহান সেই শর্মা কনস্ট্রাকশনসেই সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এবং আমার পুত্রবধূ নেহা সেই কোম্পানিরই ফিন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে। দুজনে মিলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামায়, এটা না ভেবেই যে সেই টাকা আসলে আমারই সিন্দুক থেকে আসছে। সবকিছু গত মঙ্গলবার শুরু হয়েছিল, যখন সহ্যাদ্রি হাসপাতালের ডাক্তার কেলকার আমাকে জানিয়েছিলেন যে আমার মেরুদণ্ডের হাড়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এবং আমার অবিলম্বে একটি জটিল সার্জারির প্রয়োজন। সাবিত্রীজি, উনি সেই গম্ভীর গলার আওয়াজে বললেন, যেটা ডাক্তাররা সব সময় খারাপ খবর দেওয়ার সময় ব্যবহার করে থাকেন। সার্জারি ছাড়া আপনি কয়েক মাসের মধ্যেই পুরোপুরি বিছানায় চলে আসবেন, কিন্তু যদি আমরা আগামী সপ্তাহে অপারেশন করে দিই তাহলে আপনি একটা সাধারণ জীবন কাটাতে পারবেন। শুধু সার্জারির পর আপনাকে অন্তত ১৫ দিন পর্যন্ত পূর্ণ বিশ্রাম এবং ২৪ ঘণ্টা কারোর যত্নের প্রয়োজন হবে। ১৫ দিন? এটা শুনেই আমার সাথে সাথে রোহানের কথা মনে পড়ল। ছোটবেলায় যখনই আমার জ্বর হতো ও আমার শিয়রে বসে থাকত। আমার মনে হলো যে আমার ছেলে, যার জন্য আমি আমার যৌবনের সব শখ বিসর্জন দিয়েছি, এই কঠিন সময় আমার সাহারা হবে। আমি হাসপাতাল থেকে সোজা একটা অটোরিকশা নিয়ে বানেরের দিকে বেরিয়ে পড়লাম। বানের, যেখানে উঁচু আর ঝকঝকে সব ইমারত আছে, যেখানে রোহান আর নেহার সেই কোটি টাকার ফ্ল্যাট আছে, যেটা কেনার জন্য আমি আমার জমানো পুঁজির অর্ধেক টাকা কোনো কিছু না ভেবেই দিয়ে দিয়েছিলাম। অটোর ঝাঁকুনির সাথে সাথে আমার মনে পুরনো স্মৃতি তাজা হচ্ছিল। আমার মনে পড়ল সেই দিনটা যখন আমি রোহানের বাড়ির ডাউন পেমেন্টের জন্যে ৫০ লক্ষ টাকার চেক দিয়েছিলাম। এটা শুধুমাত্র একটা লোন, মা, রোহান তখন বলেছিল। আমরা ২ বছরে এক এক পাই মিটিয়ে দেব। আজ সেই কথার ৫ বছর পেরিয়ে গিয়েছে। আমি কখনো সেই টাকার কথা উল্লেখ করিনি, কারণ আমার মনে হয়েছিল যে ও তো আমার ছেলে, কোনো বাইরের মানুষ তো নয়। ওদের বাড়ি বাইরে থেকে একদম পারফেক্ট লাগছিল। পার্কিংয়ে রোহানের নতুন ঝকঝকে এসইউভি দাঁড়িয়েছিল, যা নিশ্চিতভাবেই শর্মা কনস্ট্রাকশন থেকে পাওয়া গত দিওয়ালি বোনাস দিয়ে কেনা হয়েছিল। আমি দরজার ঘণ্টি বাজালাম এবং তারপর যা হলো তা আমার পৃথিবী চিরকালের জন্যে বদলে দিল। যখন নেহা দরজা খুলল আর আমাকে ভেতরে আসতে বাধা দিল, তখন আমার মনে হলো কেউ যেন আমার মুখে সজোরে একটা চড় মারল। আমাকে তোমাদের দুজনের সাথে খুব জরুরি কথা বলতে হবে, আমি আমার বুকে জমে থাকা সেই চেনা দমবন্ধ ভাবটাকে চেপে রেখে বললাম। আমার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু একটা আশা ছিল। নেহা নিজের দুহাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়াল। ওকে খুব সুন্দর লাগছিল। ওর চুল পার্লার থেকে সেট করানো ছিল। ও যে পোশাক পরেছিল সেটার দাম সম্ভবত আমার কয়েক মাসের রেশনের থেকেও বেশি হবে। এই সব কিছুই সেই কোম্পানির টাকা থেকে এসেছে, যা আদতে আমারই ছিল। ও অনিচ্ছা সত্ত্বেও আমাকে ভেতরে আসতে দিল। যখন আমি সেই বিশাল আর শৌখিন লিভিং রুমে ঢুকলাম, তখন দেখলাম কিভাবে ওদের ঘরের কোন কোন ইটালিয়ান মার্বেল আর দামি ফার্নিচার দিয়ে সাজানো। আমি সেই সোফার এক কোণে কুঁকড়ে বসলাম, যার দাম হয়তো আমার অটোওয়ালার সারা বছরের উপার্জনের থেকেও বেশি।
রোহান নিজের ফোন থেকে নজর না সরিয়েই একটা চেয়ারে বসে পড়ল। ডাক্তার বলেছেন যে আমাকে আগামী সপ্তাহে একটা বড় সার্জারি করাতে হবে। আমি কথা শুরু করলাম। আমার গলা একটু কাঁপছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। সার্জারির পর আমাকে 15 দিন পর্যন্ত পুরোপুরি বিশ্রাম করতে হবে। আমি কিছুদিনের জন্য এখানে থাকতে চাই, যাতে... আমার কথা শেষ হওয়ার আগেই নেহা আর রোহান একে অপরের দিকে এমন এক নজরে তাকালো যেখানে সব কিছু পরিষ্কার ছিল। সেটা স্বামী স্ত্রীর সেই মৌন কথোপকথন ছিল, যাতে আমার শাস্তি ঠিক হয়ে গিয়েছিল। রোহান গলা পরিষ্কার করে আমার চোখের দিকে না তাকিয়েই বলল, মা, তুমি জানো যে তোমার দেখাশোনা করতে আমাদের খুব খুশি হবে, কিন্তু আমাদের কাছে জায়গা নেই। জায়গা নেই? সেই 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে, যেখানে 3টে বেডরুম খালি পড়েছিল, সেখানে নিজের অসুস্থ মায়ের জন্য জায়গা ছিল না? গেস্টরুম তো আমি আমার হোম অফিসে বদলে দিয়েছি। নেহা তার সেই মিষ্টি আর বিষাক্ত গলায় বলল, যেটাও সব সময় আমার জন্য ব্যবহার করত। আর তারপর আমাদের অফিসের কাজ আর সোশ্যাল কমিটমেন্টস, এটা খুব মুশকিল হবে। আমি চুপ থাকলাম। আমার মনে হলো হয়তো রোহান কিছু বলবে। ও নিজের স্ত্রীকে আটকাবে আর সেই মায়ের পক্ষ নেবে, যে 12 বছর বয়স থেকে ওকে একা মানুষ করেছে, যে অনেকটা ভালো জীবন দেওয়ার জন্য নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। কিন্তু রোহান নিজের জায়গা থেকে উঠল আর জানলার বাইরে দেখতে লাগল, ঠিক যেমনটা ও ছোটবেলায় কোনো ভুল করার পর মুখ ঘুরিয়ে নিত। তখনই নেহা সেই কথা বলল, যা আমার ভেতরে বেঁচে থাকা শেষ মমতাটুকুও চিরকালের জন্য মেরে ফেলল। সত্যি বলতে কি, ও আমার কাছে এসে দাঁড়াল। ওর চোখে এক অদ্ভুত অহংকার ছিল। সত্যি বলতে কি, আমি এখানে কোনো বুড়ি আর অসহায় মহিলার বোঝা বইতে পারব না। আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, আমাদের নিজস্ব লাইফস্টাইল আছে। আমরা আপনাকে এখানে রেখে নিজেদের জীবনকে হাসপাতাল বানাতে পারব না। ঘরে এক ভয়ানক নিস্তব্ধতা ছেয়ে গেল। আমার মনে হলো যেন আমার কানে সাইরেন বাজছে। আমি রোহানের দিকে তাকালাম। আমার নিজের রক্ত। ও ধীরে ধীরে বলল, মা, নেহা ঠিকই বলছে। তুমি বোঝার চেষ্টা করো। তুমি শুধু একজন মানুষের খরচ আর দায়িত্ব নও। তোমার এখানে থাকা, তোমার ওষুধপত্র, তোমার প্রয়োজন, এই সব কিছু 5 জন মানুষের সমান মাথা ব্যথা। আমরা এখন এই সব কিছু হ্যান্ডেল করতে পারব না। 5 জন মানুষের সমান মাথা ব্যথা। আমার ছেলে আমাকে এই পাল্লায় ওজন করল। আমার বছরের পর বছর তপস্যা, আমার রাতের জাগরণ, আমার প্রতিটা সেই দোয়া যা আমি ওর জন্য চেয়েছিলাম, আজ সেই সব কিছু একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আমি সোফা থেকে উঠলাম। আমার পা কাঁপছিল, কিন্তু আমার শির দাঁড়া একদম সোজা ছিল। আমার মুখে এমন এক শান্তি ছিল, যা থেকে আমি নিজেও অপরিচিত ছিলাম। আমি বুঝেছি। আমি খুব শীতল আর শান্ত গলায় বললাম। রোহান কিছুটা ঘাবড়ে গেল। ও আমার দিকে এক পা এগিয়ে এসে বলল, মা, এমনটা ভেবো না। আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করতে পারি। হয়তো আমরা তোমার জন্য কোনো ভালো কেয়ারটেকার রেখে দেব। আমি বললাম, না, আমি বুঝে গেছি রোহান। আমি ওকে মাঝপথেই থামিয়ে দিলাম। আমি দরজার দিকে ঘুরলাম, সেই শৌখিন ডাইনিং টেবিলের পাশ দিয়ে গেলাম, যেখানে আমি কোনো এক সময় ওদের সাথে মিশে মিথ্যে পারিবারিক হাসি হেসেছিলাম। সেই কিচেনের পাশ দিয়ে গেলাম, যেখানে রাখা দামি যন্ত্রপাতি আমারই টাকায় কেনা হয়েছিল। দরজায় পৌঁছে আমি শেষবারের মতো ঘুরলাম। রোহান মাটির দিকে তাকিয়েছিল, আর নেহার মুখে এক বিজয়ীর হাসি ছিল। শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমি দরজার হ্যান্ডেল ধরে বললাম, বাড়ির জন্য যে 50 লক্ষ টাকা লোন নিয়েছিলে না, সেটাকে আমার তরফ থেকে তোমার বিদায়ের উপহার মনে করে নিও। এখন ওটা তোমার শোধ করার কোনো প্রয়োজন নেই। রোহান সাথে সাথে মাথা তুলল। ওর চোখে এক মুহূর্তের জন্য ঘাবড়ানি দেখা গেল, কিন্তু ও কিছু বলার আগেই আমি দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। সিঁড়ি দিয়ে নামার সময় আমি ওদের ফ্ল্যাটের ভেতর থেকে নেহার চড়া আর খুশির আওয়াজ শুনতে পেলাম। ও জিতে গিয়েছিল। ওর মনে হয়েছিল যে ও সেই বুড়ি দুর্বল শাশুড়ির থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে গিয়েছে। অটোতে বসে যখন আমি কোথরুদের দিকে ফিরছিলাম, তখন আমি অনুভব করলাম যে আমার ভেতরে খুব গভীর কিছু একটা ভেঙে গিয়েছে। কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন সাবিত্রীর জন্ম হচ্ছিল। এমন এক সাবিত্রী যে এখন শুধু একজন মা ছিল না, বরং এমন এক মহিলা ছিল যার কাছে ক্ষমতা ছিল, টাকা ছিল, এবং যাকে এখন এই দুটোর সঠিক ব্যবহার করা এসে গিয়েছিল। আপনিও যদি নিজের জীবনে কখনো এমন কোনো মানুষের জন্য সবকিছু বিসর্জন দিয়ে থাকেন যে শেষে আপনাকে শুধু অপমান আর অবহেলা দিয়েছে, আপনিও যদি নিজের চোখের সামনে নিজের রক্তকে বদলে যেতে দেখে থাকেন,
তাহলে এই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনারা এই গল্পটি কোন শহর থেকে দেখছেন। আমি জানতে চাই আমার মতো আর কত মানুষ আছেন যারা আপনজনদের দেওয়া এই কষ্ট মুখ বুজে সহ্য করছেন। সেই রাতে আমি আমার পুরনো আর ছোট্ট কিচেনে দাঁড়িয়েছিলাম। বাতাসে সবসময়কার মতো এলাচ আর আদার গন্ধ ছিল। আমি নিজের জন্য এক কাপ চা বানালাম আর ডাইনিং টেবিলে এসে বসলাম। ঘরে খুব শান্তি ছিল, কোনো আওয়াজ নেই, কোনো শোরগোল নেই। কিন্তু আমার মাথায় নেহার সেই কথাগুলো হাতুড়ির মতো বাজছিল। এটা কোনো হোটেল নয়। আমি আমার আলমারি থেকে সেই পুরনো লোহার বাক্সটা বের করলাম, যাতে আমার স্বামীর সময়ের সব জরুরি কাগজপত্র, সম্পত্তির দলিল আর ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রসিদ রাখা থাকত। আমি সেই পাতাগুলো উল্টাচ্ছিলাম, ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনে একটা আলো জ্বলে উঠল। রাত 10:30 বাজছিল। এটা একটা SMS ছিল। আমি আমার চশমাটা পড়লাম আর স্ক্রিনটা মন দিয়ে দেখলাম। মেসেজ আমার ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ছিল। তাতে লেখা ছিল, ডিয়ার কাস্টমার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তনের অনুরোধ পাওয়া গিয়েছে। ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আমার ভ্রু কুঁচকে গেল। এমন কোনো অনুরোধ আমি করিনি। আমি যখন সেই মেসেজটা বোঝার চেষ্টা করছিলাম, ঠিক 2 মিনিট পর আরেকটা SMS এলো। এবার এটা আধার কার্ডের তরফ থেকে ছিল। আপনার আধার কার্ড KYC অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমার আধার কার্ড আমার পার্সেই সুরক্ষিত রাখা ছিল। আমার ব্যাংক পাসবই আমার লোহার বাক্সে ছিল। কেউ রাতের এই প্রহরে আমার ডিজিটাল পরিচয়ের সাথে কারচুপি করছিল। হঠাৎ আমার মনে পড়ল, যখন আমি বানেরে রোহানের বাড়িতে গিয়েছিলাম, তখন আমি আমার হ্যান্ডব্যাগ লিভিং রুমের সাইড টেবিলে ফেলে রেখেছিলাম। ঠিক সেই সময় যখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম, সেই 5 মিনিটে কি রোহান বা নেহা আমার ফোন বা আমার কার্ডের সাথে কিছু করেছিল? আমি নিজেকে বোঝাতে চেয়েছিলাম যে হয়তো এটা কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো সাধারণ স্প্যাম মেসেজ। কোনো মাই এটা মানতে চায় না যে তার নিজের ছেলে তার পিঠ পিছিয়ে তার সারা জীবনের উপার্জনের টাকা চুরির ষড়যন্ত্র করছে। কিন্তু সেই পুরনো আবেগপ্রবণ সাবিত্রী তো সেই বানেরের ফ্ল্যাটেই মরে গিয়েছিল। এখন যে চেয়ারে বসেছিল সে শর্মা কনস্ট্রাকশনসের আসল মালকিন ছিল, যে বছরের পর বছর ঠিকাদার আর বিল্ডারদের মাঝখানে কাজ করেছে। আমি জানতাম পৃথিবী কিভাবে চলে। আমি সাথে সাথে নিজের ফোন তুললাম আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে নিজের ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারে ডায়াল করলাম। ফোনের ঘণ্টি বাজছিল, আর প্রতিটা ঘণ্টির সাথে আমার ভেতরের সন্দেহ বিশ্বাসে পরিণত হচ্ছিল। আমার ছেলে আমাকে শুধু বাড়ি থেকেই বের করে দেয়নি, ও আমাকে আমার নিজের জীবন থেকে বেদখল করার এক নিভৃত আর গভীর ষড়যন্ত্র করছিল। আর ওর এটা একেবারেই আন্দাজ ছিল না যে মহিলাকে ও দুর্বল আর অশিক্ষিত মনে করছিল, সে টেকনিক্যাল দুনিয়া আর আইনি মারপ্যাচ ওর থেকে অনেক ভালো বোঝে। খেলা এখন শুরু হয়েছিল। কাস্টমার কেয়ারের আধিকারিকের গলা ফোনে ভেসে আসছিল। ম্যাম, আপনার অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বার পরিবর্তনের একটা অনলাইন রিকোয়েস্ট দেওয়া হয়েছে। এটা কি আপনিই করেছেন? আমার হাত থেকে ফোনটা প্রায় ফসকেই যাচ্ছিল, কিন্তু আমি ওটাকে শক্ত করে ধরে রাখলাম। না, আমি নিজের গলার স্বর স্থির রেখে বললাম, আমি এমন কোনো অনুরোধ করিনি। দয়া করে এটা সাথে সাথে বাতিল করুন আর আমার নেট ব্যাংকিং অ্যাক্সেস এখনই ব্লক করে দিন। আধিকারিক কিছু সেকেন্ড সময় নিলেন আর কিবোর্ডে কিছু টাইপ করার আওয়াজের পর বললেন, জি ম্যাম, রিকোয়েস্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু ম্যাম, এই রিকোয়েস্ট আপনারই কোনো পুরনো ডিভাইস থেকে করা হয়েছে, যা আগে আপনার অ্যাকাউন্টের জন্য ব্যবহার করা হয়েছে। পুরনো ডিভাইস? আমার মাথায় বিদ্যুতের মতো কিছু খেলে গেল। রোহানের পুরনো আইপ্যাড, যেটাও আমাকে 2 বছর আগে এটা বলে দিয়েছিল যে মা, তুমি এতে পুরনো গান আর ভজন শোনো। সেই আইপ্যাড আমারই ওয়াইফাইয়ের সাথে যুক্ত ছিল, আর হয়তো তাতে এখনও আমার ব্যাংকের কিছু পুরনো পাসওয়ার্ড বা অটোফিল ডিটেলস সেভ ছিল। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। পুনের সেই কনকনে ঠান্ডা রাতে, যখন বাইরে শুধু কুকুরের ঘিউ ঘিউ আর মাঝে মাঝে টহলরত চৌকিদারের বাঁশির আওয়াজ আসছিল, আমি নিজের বাড়িতেই একজন গোয়েন্দার মতো ঘুরে বেড়াচ্ছিলাম। আমি সেই পুরনো আইপ্যাডটা বের করলাম, ওটা চার্জে বসালাম। আমার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু আমার মাথায় একদম বরফের মতো ঠান্ডা আর শান্ত ছিল। আমি আইপ্যাড খুললাম। সাফারি ব্রাউজারের হিস্ট্রিতে যা আমি দেখলাম তা আমার আত্মাকে ক্ষতবিক্ষত করে দিল। তাতে সার্চ করা হয়েছিল প্রবীণ নাগরিকের অ্যাকাউন্টে নমিনি কিভাবে পরিবর্তন করবেন, পাওয়ার অফ অ্যাটর্নির জন্য ডিজিটাল সিগনেচারের নিয়ম, আর জয়েন্ট প্রপার্টি একা নিজের নামে কিভাবে ট্রান্সফার করবেন। এই সব কিছু গত 3 দিনের মধ্যে সার্চ করা হয়েছিল। অর্থাৎ যখন ডাক্তার আমাকে বলছিলেন যে আমার মেরুদণ্ডের সার্জারি হতে হবে আর আমার প্রাণের ঝুঁকি থাকতে পারে,
তখন আমার নিজের ছেলে আর আমার পুত্রবধূ গুগলে এটা খুঁজতেছিল যে আমার মৃত্যু বা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার সম্পত্তি কিভাবে হাতানো যায়। পরের দিন সকালে আমার চায়ের কাপটা তখনও অর্ধেক শেষ হয়নি যে ফোনের ঘণ্টি বাজল। স্ক্রিনের রোহান নামটা জ্বলছিল। কালকের সেই ভয়ানক অপমানের পর এটা ওর প্রথম কল ছিল। আমি এক দীর্ঘশ্বাস নিলাম, নিজের মুখের অভিব্যক্তি এমন স্বাভাবিক করলাম যেন ও আমাকে দেখতে পাচ্ছে, আর ফোনটা তুললাম। হ্যালো মা, কেমন আছো তুমি? কাল রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? আমার ভেতরে ঘেন্না হচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আবেগের ওপর নিয়ন্ত্রণই এখন আমার সবথেকে বড় অস্ত্র ছিল। আমি ঠিক আছি রোহান, আমি খুব মেপে মেপে জবাব দিলাম। মা, কালকের কথার জন্য আমার খুব খারাপ লাগছে। নেহা একটু বিরক্ত ছিল, অফিসে স্ট্রেস ছিল, কিছু বড় প্রজেক্ট চলছে, তুমি তো জানোই। ও খুব চতুরতার সাথে কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল। ঠিক আছে, আমি বললাম। আমি জানতাম ও এই জন্য ফোন করেনি, আসল কথা এখনও বাকি ছিল, আর তখনই ও নিজের আসল রূপ দেখালো। মা, ওগুলো বাবার কিছু পুরনো ফাইল ছিল, কোথরুডের বাড়ির পেপার্স আর তোমার কিছু মিউচুয়াল ফান্ডের ডকুমেন্টস। আমাকে আমার সিএকে কিছু ট্যাক্সের হিসেব দেখাতে হতো। তুমি কি জানো সেগুলো কোথায় রাখা আছে? তুমি চাইলে আমি আজ বিকেলে গিয়ে ওগুলো নিয়ে আসতে পারি। তোমাকে তো সার্জারির জন্য যেতে হবে, তাই বাড়ি তো কিছুদিন খালিই থাকবে। আমি ভাবছিলাম সব পেপার্স আমি আমার কাছে বানেরের বাড়িতে সেফলি রেখে দিই। এটা ছিল দ্বিতীয় আর সবথেকে বড় অপমান। ওর আমার মেরুদণ্ডের ব্যথার কোনো চিন্তা ছিল না, ওর এই কথা নিয়ে কোনো উদ্বেগ ছিল না যে আমি সার্জারির পর কিভাবে উঠব, কিভাবে হাঁটব। ওর শুধু সেই কাগজগুলোর চিন্তা ছিল। ও আমাকে জীবিত অবস্থাতেই কবর দিয়ে দিতে চেয়েছিল, আর আমার চিতায় নিজের জন্য এক নতুন মহল বানানোর প্রস্তুতি নিচ্ছিল। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি নিজের গলা একটুও কাঁপতে দিলাম না। আমার মনে নেই রোহান, আমি খুব ঠান্ডাভাবে মিথ্যে বললাম। হয়তো ওগুলো ব্যাংকের লকারে আছে বা কোনো পুরনো বাক্সে। আমার পিঠে খুব ব্যথা, আমি এখন কিছু খুঁজে পাব না। যা করার সার্জারির পর দেখব। রোহানের গলায় সাথে সাথে বিরক্তি চলে এলো। মা, তুমিও না সব কথা ঝুলিয়ে রাখো। যাই হোক, আমি নিজে গিয়ে খুঁজে নেব, তুমি বিশ্রাম করো। ও ফোন কেটে দিল। ও আমার ঘরে ঢুকে তল্লাশি চালানোর পরিকল্পনা করছিল। আমাকে এখন প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। আমি আমার সুতির শাড়ি পরলাম, নিজের বড় হ্যান্ডব্যাগটা নিলাম, আর ঘর থেকে বেরিয়ে পড়লাম। কোথরুডের বাতাসে সকালের সতেজতা ছিল। লোকে কাজে যাচ্ছিল, বাচ্চারা স্কুলে যাচ্ছিল, পাশের মন্দির থেকে ঘণ্টি বাজার শব্দ আসছিল। সবকিছু কত স্বাভাবিক লাগছিল, কিন্তু আমার পুরো পৃথিবীটা যেন কোনো ভয়ানক চক্রব্যূহে ফেসে গিয়েছিল। আমি সোজা নিজের ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার লোকাল ব্রাঞ্চে পৌঁছলাম। এটা সেই ব্রাঞ্চ যেখানে আমার স্বামী বছর আগে আমাদের প্রথম জয়েন্ট অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। এখানকার ব্যাংক ম্যানেজার বিক্রমজি আমাদের খুব ভালো করে চিনতেন। উনি আমার ছেলের বয়সেরই ছিলেন, কিন্তু ওনার মধ্যে সেই সংস্কার আর সম্মানবোধ ছিল যা হয়তো আমি নিজের ছেলেকে দিতে কোথাও খামতি রেখে গিয়েছিলাম। ব্যাংকে সব সময়কার মতো ভিড় ছিল। পাসবই প্রিন্ট করানোর লোকেদের লাইন, ক্যাশ কাউন্টারে চিৎকার চেঁচামেচি। আমি সোজা বিক্রমজির কেবিনের দিকে গেলাম। আমাকে দেখামাত্রই উনি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আসুন আসুন সাবিত্রী তাই, আজ এত সকালে কিভাবে আসা হলো? আপনার শরীর তো ঠিক আছে তো? শর্মাজি চলে যাওয়ার পর তো আপনি খুব কমই আসেন। ওনার গলার স্বরে সত্যিকারের চিন্তা ছিল। আমি ওনার সামনের চেয়ারে বসলাম। আমি বিক্রমজির চোখের দিকে তাকালাম আর বললাম, বিক্রম, আমার তোমার সাহায্যের প্রয়োজন। এমন কিছু হচ্ছে যা ঠিক নয়। বিক্রমজির মুখের হাসি নিমেষেই গায়েব হয়ে গেল। উনি সাথে সাথে নিজের পিয়নকে ইশারা করে দরজা বন্ধ করালেন, আর আমাকে এক গ্লাস জল দিলেন। কি হয়েছে তাই? আপনি এত ঘাবড়ে আছেন কেন? আমি ওনাকে কাল রাতের সেই এসএমএস আর কাস্টমার কেয়ারে হওয়া কথার ব্যাপারে বললাম। আমি ওনাকে আইপ্যাডের সার্চ হিস্ট্রির কথা বললাম না, কারণ ওটা ঘরের ব্যাপার ছিল, কিন্তু আমি ওনাকে আমার সন্দেহের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। বিক্রমজি সাথে সাথে নিজের কম্পিউটার অন করলেন আর আমার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে লাগলেন। যেমন যেমন উনি স্ক্রিনে তথ্যগুলো পড়ছিলেন, ওনার কপালের ভাঁজ গভীর হচ্ছিল, ওনার মুখ গম্ভীর হয়ে গেল। তাই বিক্রমজি কম্পিউটার স্ক্রিন থেকে নজর সরিয়ে আমার দিকে তাকালেন। ওনার চোখে এক অদ্ভুত ভয় ছিল। এটা খুব ভালো হয়েছে যে আপনি কাল রাতেই নিজের নেট ব্যাংকিং ব্লক করিয়ে দিয়েছেন, কিন্তু কথা শুধু নেট ব্যাংকিং পর্যন্ত থেমে নেই। আমার বুকে ধকধক করতে লাগল। কি বলতে চাইছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। বিক্রমজি একটা কাগজে কিছু নোট করলেন আর আমাকে দেখিয়ে বললেন, পরশু আপনার অ্যাকাউন্ট থেকে ইউপিআই লিমিট বাড়ানোর রিকোয়েস্ট এসেছিল, আর কাল দুপুরে যখন আপনি আপনার ছেলের বাড়িতে ছিলেন তখন কেউ আপনার মিউচুয়াল ফান্ডের নমিনি বদলানোর জন্য একটা অনলাইন ফর্ম জেনারেট করেছে। এই ফর্মটা আপনার আধার কেওয়াইসির মাধ্যমে ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে।
যদি ওরা আপনার ফোনে আসা একটা ওটিপি পেয়ে যেত তাহলে আপনার সারা জীবনের সঞ্চয় আপনার হাত থেকে বেরিয়ে যেত। আমার রক্ত যেন জমে গেল। মানে যে সময়ে নেহা আমাকে নিজের দরজায় দাঁড়িয়ে অপমান করছিল, যখন ও আমাকে 5 জন মানুষের সমান মাথা ব্যথা বলছিল আর রোহান আমার থেকে চোখ চুরি করছিল, সেই সময়ে আসলে ওরা আমার নজর ঘোরাচ্ছিল যাতে আমার ফোন ওদের কাছে থাকে আর ওরা ওটিপি চুরি করতে পারে। আমার নিজের ছেলে আমাকে শুধু বাড়ি থেকেই বের করে দেয়নি, ও আমাকে আমার নিজের জীবন থেকে বেদখল করার এক নিভৃত আর গভীর ষড়যন্ত্র করছিল। তাই আপনাকে সাথে সাথে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। বিক্রমজি খুব গম্ভীর আর সতর্কবার্তার স্বরে বললেন। সবার আগে নিজের ইউপিআই এক্ষুনি বন্ধ করুন। আপনি ফোনপে, গুগল পে যাই ব্যবহার করেন সেগুলোকে ডিলিঙ্ক করান। আমরা আপনার ডেবিট কার্ডগুলোকেও এক্ষুনি ব্লক করছি। আপনার শর্মা কনস্ট্রাকশনসের যে কর্পোরেট অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর অ্যাক্সেসও আমরা ফ্রিজ করছি, যাতে আপনার সশরীরে ব্যাংকে না আসা পর্যন্ত কোনো বড় ট্রানজ্যাকশন না হতে পারে। বিক্রমজি আমাকে এমন একটা সত্যি বললেন যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। তাই আজকাল সবথেকে বেশি আর্থিক জালিয়াতি বাইরের লোক নয়, বরং ঘরের লোকেরাই করে। ওরা আপনার প্যান কার্ড, আধার আর ব্যাংক ডিটেলস সহজেই পেয়ে যায়। ওরা আপনার ফোন পর্যন্ত পৌঁছে যেতে পারে। আপনাকে এখন কারোর উপর ভরসা করলে চলবে না। নিজের ফোন সবসময় নিজের কাছে রাখুন, তাতে একটু শক্ত পাসওয়ার্ড লাগান। কোনো লিঙ্কে, কোনো মেসেজে ভুল করেও ক্লিক করবেন না। উনি এক দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, আরেকটা সবথেকে জরুরি কথা, এখন বাড়ি যাবেন না। যদি রোহান আপনার বাড়িতে আসতে চায়, যেমনটা আপনি জানালেন, তাহলে ও যেন সেই দলিলপত্র না পায়। সব প্রমাণ সামলে রাখুন। যে মেসেজগুলো এসছে সেগুলোর স্ক্রিনশট নিন, আইপ্যাডের হিস্ট্রির ভিডিও বানান। এই লড়াইটা এখন শুধু আবেগের নেই, তাই এটা আইনি আর অর্থনৈতিক লড়াই হয়ে দাঁড়িয়েছে। আপনাকে নিজেকে বাঁচাতে হবে। আমি ব্যাংকের সেই ঠান্ডা এসি দেওয়া কেবিনে বসেছিলাম, কিন্তু আমার ঘাম হচ্ছিল। আমার নিজের ছেলে আমার বিরুদ্ধে একটা সাইলেন্ট ওয়ার, একটা নিভৃত যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। ও আমাকে রাস্তায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। আমার সেই সম্পত্তি, যা আমি আর আমার স্বামী এক এক ইঞ্চি করে তৈরি করেছিলাম, ও সেটা এক নিমেষে ডিজিটাল উপায়ে ছিনিয়ে নিতে চেয়েছিল। এটা কোনো ছুরি বা বন্দুক দিয়ে করা হামলা ছিল না, এটা একটা সাদা পোশাকের মনস্তাত্ত্বিক আর আর্থিক বিপদ ছিল। এটা সেই মিষ্টি কথা আর মম ড্যাড বলা আধুনিক সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা সেই জঘন্য সত্যি ছিল, যা কোনো মা দেখতে চায় না। বিক্রম, আমি নিজের গলা সামলে নিয়ে বললাম, যদি আমি সবকিছু ব্লক করে দিই, তাহলে ও বুঝে যাবে যে আমার ওর ওপর সন্দেহ হয়েছে। আমাকে আগামী সপ্তাহে সার্জারির জন্য যেতে হবে। যদি ও হাসপাতালে কোনো কাগজে আমার থেকে ধোকা দিয়ে সই করিয়ে নেয়। বিক্রমজি নিজের কলমটা টেবিলের উপর রাখলেন আর খুব শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, তাই আপনাকে এটাই আটকাতে হবে। আমরা আপনার অ্যাকাউন্টে একটা অ্যালার্ট লাগিয়ে দিচ্ছি। কোনো বড় পরিবর্তন আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া হবে না। কিন্তু আপনাকেও একটা নাটক করতে হবে। আপনাকে ওকে এটা বোঝাতে হবে যে আপনি এখনও সেই সেকেলে প্রযুক্তিগতভাবে অশিক্ষিত মা, যার কিছুই জানা নেই। আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে আর আপনাকে একজন ভালো উকিলের সাথে কথা বলতে হবে। আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, আমাকে এটাই করতে হবে। আমাকে শান্ত থাকতে হবে। আমাকে নিজের চোখের জলকে নিজের শক্তিতে পরিণত করতে হবে। আমার মনে আবারও নেহার সেই কথাগুলো প্রতিধ্বনিত হল। এটা হোটেল নয়, আপনি 5 জন মানুষের সমান মাথা ব্যথা। ঠিক আছে নেহা, ঠিক আছে রোহান। আমি যদি একটা মাথা ব্যথা হই, তবে এখন আমি এমন এক মাথা ব্যথা হব যার কোনো চিকিৎসা তোমাদের কাছে সারা জীবন থাকবে না। তোমরা আমার মমতাকে আমার দুর্বলতা ভেবেছিলে। এখন তোমরা আমার সেই মমতার ছাই থেকে জন্ম নেওয়া এক এমন মহিলাকে দেখবে যে নিজের আত্মসম্মান আর নিজের অধিকারের জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। আমি ব্যাংকের ফর্মগুলোতে সই করলাম, নিজের সব কার্ড ব্লক করালাম, নিজের অ্যাকাউন্টকে এমন এক সুরক্ষিত মোডে ফেলে দিলাম যেখান থেকে একটা টাকাও আমার অনুমতি ছাড়া নড়তে পারবে না। বিক্রমজি আমার অনেক সাহায্য করলেন। একজন পরপুরুষ যে শুধু আমার স্বামীকে সম্মান করত, আজ আমার নিজের ছেলের চেয়েও বেশি আমার পরোয়া করছিল। দুনিয়া কত অদ্ভুত, তাই না? রক্তের সম্পর্ক ডিজিটাল ওটিপির মতো হয়ে গিয়েছে। পলক ফেলতেই তৈরি হয় আর পলক ফেলতেই এক্সপায়ার হয়ে যায়। আর যারা অজনবী, তারা কখনো কখনো সারা জীবনের সাহারা হয়ে যায়। ব্যাংক থেকে বেরোনোর সময় আমি নিজের ফোন চেক করলাম। রোহানের আরও একটা মেসেজ ছিল, মা, আমি বিকেল 5টার সময় আসছি, ওই পেপারগুলো খুঁজে রেখো। আমি ফোনটা আমার পার্সের একদম গভীরে ঢুকিয়ে রাখলাম। সূর্য মাথার উপর ছিল আর পুনের গরম বাড়ছিল, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত শীতলতা ছিল। একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। আমি একটা রিকশা থামালাম। আমাকে এখন সোজা বাড়ি যাওয়া চলবে না। বাড়ি যাওয়ার আগে আমাকে অন্য এক জায়গায় যেতে হয়েছিল।
আমাকে আমার স্বামীর পুরনো বন্ধু আর আমাদের পারিবারিক উকিল বর্মাজির সাথে দেখা করতে হয়েছিল। এখন এটা শুধু এক মায়ের কান্না ছিল না, এটা শর্মা কনস্ট্রাকশনসের মালকিনের নিজের উত্তরাধিকার বাঁচানোর আইনি পদক্ষেপ ছিল। আমার লড়াই এখন শুরু হয়েছিল। বর্মাজির দপ্তর কোথরোডের এক পুরনো আর শান্ত গলিতে ছিল। এটা সেই জায়গা যেখানে আমার স্বামী ঘণ্টার পর ঘণ্টা বসে শর্মা কনস্ট্রাকশনসের আইনি মারপ্যাচ সমাধান করতেন। বর্মাজি শুধু আমাদের উকিল ছিলেন না, তিনি আমার স্বামীর সবথেকে কাছের বন্ধুদের মধ্যে একজন ছিলেন। যখন আমি ওনার কেবিনে ঢুকলাম, তখন উনি ওনার পুরনো কাঠের ডেস্কে ফাইলের স্তূপের পেছনে বসেছিলেন। আমাকে হঠাৎ না বলে এভাবে আসতে দেখে উনি অবাক হয়ে গেলেন। আরে সাবিত্রী ভাবি, আপনি আসুন, বসুন। আপনি আসার আগে ফোন কেন করলেন না? আপনার শরীর তো ঠিক আছে? রোহান কেমন আছে? ওনার প্রতিটা প্রশ্ন আমার বুকে হাতুড়ির মতো লাগছিল। আমি দরজা ভেতর থেকে বন্ধ করলাম আর ওনার সামনের চেয়ারে বসে পড়লাম। আমার চোখে জল ছিল না, কিন্তু আমার মুখের কঠোরতা দেখে উনি বুঝে গেলেন যে খুব গুরুতর কোনো ব্যাপার হয়েছে। আমি ওনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে দিলাম। হাসপাতালের সেই ভীতিজনক রিপোর্ট, বানেরের বাড়িতে নেহার সেই তেতো ব্যবহার, রোহানের সেই মৌন সম্মতি, আর তারপর ব্যাংকে বিক্রমজির বলা সেই ভয়ঙ্কর সব তথ্য। বর্মাজি নিজের চশমাটা খুললেন আর মেঝের ওপর রাখলেন। ওনার মুখের রেখাগুলো গভীর হয়ে গেল আর উনি গভীর চিন্তায় ডুবে গেলেন। ঘরে শুধু সিলিং ফ্যানের পুরনো আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। ভাবি, উনি খুব ভারী গলায় বলতে শুরু করলেন, আমাকে এটা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজকাল আমাদের সমাজে এটা এক খুব সাধারণ আর ঘিন ঘিন সত্যি হয়ে দাঁড়িয়েছে। ছেলেমেয়েরা নিজেদের বাবা মায়ের সম্পত্তিকে নিজেদের জন্মগত অধিকার মনে করে বসে, আর যখন ওদের মনে হয় যে বাবা মা দুর্বল হয়ে পড়ছেন বা অসুস্থ, তখন ওরা আইনি আর প্রযুক্তিগত পথে সব কিছু নিজেদের নামে করার ষড়যন্ত্র করে। উনি আমাকে বোঝালেন কিভাবে ডিজিটাল দুনিয়া বয়স্কদের জন্য বিপদ বাড়িয়ে দিয়েছে। রোহান আর নেহা ইউপিআই আর আধারের মাধ্যমে যা করার চেষ্টা করছিল, তা তো শুধু শুরু ছিল। আমার পুরো বিশ্বাস যে ওদের নজর শুধু আপনার ব্যাংক ব্যালেন্সের ওপর নেই, ওদের নজর কোথরুডের এই বাড়ি আর সবথেকে বড় কথা শর্মা কনস্ট্রাকশনসের ওপর। যদি ওরা আপনাকে হাসপাতালে পাঠানোর আগে বা সার্জারির অচেতন অবস্থার সুযোগে ধোঁকা দিয়ে কোনো জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি বা গিফট ডিডে দস্তখত করিয়ে নেয়, তবে আপনি পুরোপুরি রাস্তায় চলে আসবেন। পাওয়ার অব অ্যাটর্নি এমন এক আইনি অস্ত্র যা দিয়ে ওরা আপনার বিনা অনুমতিতে আপনার যে কোনো সম্পত্তি বিক্রি করতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে, আর এমনকি কোম্পানির বোর্ড থেকে আপনাকে বের করে দিতে পারে। এটা শুনে আমার আত্মা কেঁপে উঠল। আমি সবসময় ভেবেছিলাম যে আইনি কাগজপত্র শুধু বাইরের শত্রুদের থেকে বাঁচার জন্য হয়। আমি কি জানতাম যে আমাকে আমার নিজের গর্ভে জন্মানো শত্রুর বিরুদ্ধেই আইনি ঢালের প্রয়োজন হবে? আমার কি করা উচিত বর্মাজি? আমি জিজ্ঞেস করলাম। আমার গলায় এখন এক অদ্ভুত দৃঢ়তা ছিল। ভাবি, ও সিএকে দেখানোর জন্য আসছে না। ও হয় কোনো কাগজ খুঁজতে আসছে, অথবা আপনার বাড়িতে এমন কোনো দলিল লুকিয়ে রাখতে আসছে যা ও পরে হাসপাতালের ফর্মগুলোর মাঝখানে রেখে আপনার থেকে সই করিয়ে নিতে পারে। আপনাকে বাড়ি গিয়ে সেই পুরনো আইপ্যাডটা খুঁটিয়ে খুঁজতে হবে। যদিও কিছু পরিকল্পনা করে থাকে, তবে তার কোনো না কোনো ড্রাফট বা ডিজিটাল সূত্র ওই আইপ্যাডে নিশ্চয়ই থাকবে। কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো পুরোপুরি মোছা যায় না। আপনাকে সেই প্রমাণ খুঁজতেই হবে। সেটা ছাড়া আমরা ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারব না। আর মনে রাখবেন, ওকে যেন একদম সন্দেহ না হয় যে আপনি সব কিছু জেনে গিয়েছেন। আপনাকে সেই অসুস্থ, অসহায় আর ভীত মায়ের নাটকটাই করে যেতে হবে। আমি যখন বর্মাজির দপ্তর থেকে বেরোলাম, তখন দুপুর 2টা বাজছিল। আমার কাছে 3 ঘন্টা সময় ছিল। আমি সাথে সাথে রিকশা নিয়ে বাড়ি পৌঁছলাম। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করলাম আর সোজা রোহানের পুরনো ঘরে গেলাম, যেখানে সেই পুরনো আইপ্যাডটা রাখা ছিল। আমি আইপ্যাডটা চালু করলাম। আমার আঙুলগুলো স্ক্রিনের ওপর দ্রুত চলছিল। আমি বিক্রমজির পরামর্শ মনে করলাম, আর সবথেকে আগে আইপ্যাডের ওয়াইফাই বন্ধ করে দিলাম, যাতে রোহান নিজের ফোন থেকে ওটা দূর থেকে ট্র্যাক বা ডিলিট না করতে পারে। আমি সাফারি ব্রাউজারের হিস্ট্রি আগেই দেখে নিয়েছিলাম, কিন্তু বর্মাজি বলেছিলেন যে আসল প্রমাণ কোনো ডাউনলোড করা ফাইল হতে পারে। আমি ফাইলস ফোল্ডার খুললাম, সেখানে কিছুই ছিল না। আমি রিসেন্টস চেক করলাম, সেখানেও কিছু পুরনো গান ছাড়া আর কিছু ছিল না। এক মুহূর্তের জন্য আমার মনে হলো হয়তো আমি আর আমার উকিল দুজনেই ভুল ভাবছি, হয়তো আমার ছেলে এতটা নিচে নামেনি। কিন্তু তখনই আমার নজর আইপ্যাডের নোটস অ্যাপের ওপর পড়ল। আমি নোটস অ্যাপ খুলতেই আমার বুক জোরে ধরফর করতে লাগল। সবথেকে ওপরে একটা নোট ছিল যার শিরোনাম ছিল হসপিটাল পেপারওয়ার্ক অ্যান্ড ডিডস। এটা মাত্র 2 দিন আগেই বানানো হয়েছিল। আমি কাঁপতে কাঁপতে ওটার ওপর ক্লিক করলাম। তাতে একটা পিডিএফ ফাইল অ্যাটাচ করা ছিল। আমি ফাইলটা খুললাম, আর আমার চোখের সামনে যে শব্দগুলো ছিল তা আমার পৃথিবীকে চিরকালের জন্য অন্ধকারে ঠেলে দিল। ওটা একটা জেনারেল পাওয়ার অব অ্যাটর্নির খসড়া ছিল। তাতে পরিষ্কার লেখা ছিল
যে আমি সাবিত্রী শর্মা আমার খারাপ স্বাস্থ্য আর মানসিক অবস্থার কারণে আমার ছেলে রোহান শর্মাকে আমার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট আর শর্মা কনস্ট্রাকশনসের সব ব্যবসায়িক সিদ্ধান্তের পূর্ণ অধিকার দিচ্ছি। কিন্তু কথা এখানেই শেষ হয়নি। ঠিক তার নিচে আরেকটা অ্যাটাচমেন্ট ছিল, গিফট ডিড। এই দলিল অনুযায়ী আমি স্বেচ্ছায় কোথরুডের নিজের বাড়ি আমার পুত্রবধূ নেহা শর্মার নামে করে দিচ্ছি। আমার হাত থেকে আইপ্যাডটা ছিটকে বিছানার উপর পড়ল। আমার মনে হলো যেন কেউ আমার বুকে একটা ধারালো খঞ্জর ঢুকিয়ে দিয়েছে আর ওটাকে ধীরে ধীরে ঘোরাচ্ছে। আমার নিজের ছেলে, আমার সেই রোহান যাকে আমি নিজের হাতে খাইয়েছি, যার জন্য আমি আমার স্বামীর সাথে লড়াই করে ওকে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিদেশে পাঠিয়েছিলাম, সেই রোহান আমার মৃত্যুর অপেক্ষা পর্যন্ত করতে পারল না। ও আর ওর স্ত্রী আমার সেই দুর্বলতা আর অসুস্থতার সুযোগ নিচ্ছিল, যা আমাকে তিলে তিলে মারছিল। ওরা পুরো পরিকল্পনা করে নিয়েছিল। সার্জারির সময় যখন আমি ওষুধের নেশায় থাকব, যখন আমি ঠিক করে দেখতেও পাব না, তখন ওরা হাসপাতালের জরুরি ফর্মগুলোর মাঝখানে এই কাগজগুলো রেখে আমার স্বাক্ষর নিয়ে নেবে। আর একবার আমি সই করে দিলে আমি নিজের বাড়ি থেকেই ঘর ছাড়া হব। আমাকে কোনো সস্তা বৃদ্ধাশ্রমে পচানোর জন্য ছেড়ে দেওয়া হতো, যেখানে কেউ আমার সাথে দেখা করতে আসত না। আমি ওখানেই মাটিতে বসে পড়লাম। আমার শ্বাস দ্রুত চলছিল, আমার মাথা ঘুরছিল, ঘরের দেওয়ালগুলো যেন আমাকে গিলে খেতে আসছিল। আমার গলায় এক অদ্ভুত শুষ্কতা ছিল। আমি টলটলে তো উঠে কিচেন থেকে এক গ্লাস জল খেলাম। জল গলার নিচে নামতেই যেন আমার চেতনা ফিরে এলো। আমি নিজেকে আয়নায় দেখলাম। আমার চুল এলোমেলো ছিল, চোখের নিচে কালি ছিল, কিন্তু সেই চোখে এখন আর কোনো মমতা বেঁচে ছিল না। সেখানে শুধু এক শীতল, নির্ভীক আগুন ছিল। আমি ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলাম আর এক দীর্ঘশ্বাস ফেললাম। এখন দুর্বল হওয়ার সময় ছিল না, এখন কান্নার সময় ছিল না। এই সময়টা নিজেকে আর নিজের আত্মসম্মানকে বাঁচানোর ছিল। আমি সাথে সাথে নিজের ফোন বের করলাম। সবার আগে আমি আইপ্যাডের স্ক্রিনে খোলা সেই দুটো দলিলের পরিষ্কার ছবি তুললাম। তারপর আমি আমার ফোনের ভিডিও ক্যামেরা অন করলাম আর আইপ্যাডের স্ক্রিন স্ক্রোল করতে করতে পুরো ভিডিও বানালাম, যাতে কেউ এটা বলতে না পারে যে এই ছবিগুলো মিথ্যে বা ফটোশপ করা। আমি সেই ভিডিও আর ছবিগুলো সাথে সাথে আমার এক সুরক্ষিত আর গোপন গুগল ড্রাইভ অ্যাকাউন্টে আপলোড করে দিলাম, যার পাসওয়ার্ড শুধু আমি আর আমার স্বামী জানতাম। কিন্তু আমাকে শুধু ডিজিটাল নিরাপত্তার ওপর নির্ভর করলে চলত না। আমি আমার আলমারি থেকে একটা নতুন পেন ড্রাইভ বের করলাম, যা আমি কখনো ব্যবহার করিনি, আর তাতেও সেই সব ডেটা কপি করে নিলাম। সেই পেন ড্রাইভটা আমি আমার সেই পুরনো শাড়িগুলোর মাঝখানে লুকিয়ে রাখলাম, যেগুলো আমি কখনো পরি না। এরপর আমি আমার ডিজিটাল নিরাপত্তার দ্বিতীয় আর সবথেকে জরুরি পদক্ষেপটা নিলাম। আমার বিক্রমজির কথা মনে পড়ল যে আমার ফোন হ্যাক হতে পারত বা ওরা আমার ওটিপি চুরি করতে পারত। আমার কাছে আমার স্বামীর একটা পুরনো কিপ্যাডওয়ালা বেসিক ফোন রাখা ছিল, যাতে ইন্টারনেট চলত না। আমি আমার সেই সিম কার্ডটা, যা আমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আধার কার্ডের সাথে যুক্ত ছিল, সেটা আমার স্মার্টফোন থেকে বের করলাম আর সেই পুরনো কিপ্যাডওয়ালা ফোনে ঢুকিয়ে দিলাম। এখন যদি রোহান বা নেহা আমার স্মার্টফোন হাতেও নিত বা তাতে কোনো স্পাই অ্যাপও ঢুকিয়ে দিত, তাও আমার ব্যাংকের ওটিপি ওদের কাছে কখনো পৌঁছাতে পারত না। আমি আমার স্মার্টফোনে একটা দ্বিতীয় নতুন সিম কার্ড ঢুকিয়ে দিলাম, যা আমি কয়েক মাস আগেই কিনেছিলাম আর যেটা কোনো ব্যাংকের সাথে যুক্ত ছিল না। আমি আমার সব সোশ্যাল মিডিয়া আর ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিলাম, প্রতিটা জায়গা থেকে লগ আউট করে দিলাম, যেখান থেকে ওরা আমার কোনো তথ্য পেতে পারত। আমি আমার বাড়িতে এক দুর্গ তৈরি করছিলাম, এমন এক মনস্তাত্ত্বিক আর ডিজিটাল দেওয়াল খাড়া করছিলাম, যা আমার ছেলে কখনো ভাঙতে পারবে না। যখন আমি এসব শেষ করলাম, তখন ঘড়ির কাঁটা বিকেল 4টে বাজাচ্ছিল। রোহান আসার মাত্র 1 ঘণ্টা বাকি ছিল। আমি আইপ্যাডটা একদম আগের মতোই রেখে দিলাম। আমি ঘরের জিনিসপত্র কিছুটা এলোমেলো করে দিলাম। আমার কয়েকটা মেডিকেল রিপোর্ট ডাইনিং টেবিলে রেখে দিলাম, আর নিজের মুখে ক্লান্তি আর ব্যথার সেই মুখোশ পরে নিলাম, যা একজন অসুস্থ আর অসহায় মায়ের মুখে থাকা উচিত। আমি লিভিং রুমে সোফায় শুয়ে পড়লাম আর নিজের পিঠের ব্যথার নাটক করতে করতে চোখ বন্ধ করে নিলাম। কিন্তু আমার মাথায় এক তুফান চলছিল। আমি প্রতিটা সেই পদক্ষেপের পরিকল্পনা করছিলাম, যা আমাকে আগামী কয়েকদিনে নিতে হয়েছিল। রোহান আসবে, ও আমার সাথে সহানুভূতির নাটক করবে, ও ঘরে কিছু কাগজপত্র খোঁজার বাহানা করবে, আর সম্ভবত ও সেই বিষাক্ত দলিলগুলো এই ঘরের কোনো কোণে লুকিয়ে রেখে যাবে, যাতে সঠিক সময় এলে ওটা ব্যবহার করতে পারে। আমাকে ওকে এটা করতে দিতে হয়েছিল। আমাকে ওকে এটা বিশ্বাস করাতে হয়েছিল যে ও জিতছে, ওর ষড়যন্ত্র সফল হচ্ছে। কারণ শত্রু যখন এটা ভেবে নেয় যে সে জিতে গিয়েছে, তখনই সে সবথেকে বড় ভুলটা করে। বিকেল ঠিক 5টার সময় আমার বাড়ির ডোরবেল বেজেছিল। আমি জানতাম দরজার ওপাশে আমার ছেলে নয়, বরং আমার জীবনের সবথেকে বড় প্রতারক দাঁড়িয়ে আছে। আমি এক দীর্ঘশ্বাস নিলাম, নিজের চোখে কিছুটা অসহায়তা আনলাম, আর ধীরে ধীরে টলমল পায়ে দরজা খোলার জন্য এগিয়ে গেলাম। নাটক এখন শুরু হতে চলেছিল, আর এই নাটকের আসল সূত্রধার এখন শুধু আর শুধুই আমি ছিলাম।
আমি দরজা খুললাম। সামনে রোহান দাঁড়িয়েছিল। ওর হাতে দামি অ্যাপেলের একটা ঝুড়ি ছিল, হয়তো নিজের অপরাধবোধ লুকোনোর বা আমার চোখে ধুলো দেওয়ার এক সস্তা উপায়। কেমন আছো মা? ও ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল। ওর গলায় এক ফাঁপা আর সাজানো চিন্তা ছিল, যা এখন আমার কানে কাঁচের মতো বিঁধছিল। শুধু কোমরের ব্যথা সহ্য হচ্ছে না রে বালা। আমি সোফায় আবার শুতে শুতে কোকিয়ে ওঠার নাটক করলাম। আমার অভিনয় এতটাই আসল ছিল যে কেউ ধোঁকা খেয়ে যাবে। রোহান আমার মেডিকেল রিপোর্টগুলোর দিকে তাকালো, যা টেবিলের উপর সরানো ছিল। মা, আমি তোমাকে বলেছিলাম না যে বাবার কিছু পুরনো ফাইল চাই? তুমি বিশ্রাম করো, আমি নিজেই তোমার আলমারিতে খুঁজে নিচ্ছি। আমি চুপচাপ ওকে দেখতে থাকলাম। ও আমার বেডরুমের দিকে গেল। আমার বুকে ধড়ফড়ানি বাড়ছিল, কিন্তু আমি নিজের চোখ বন্ধ করে নিলাম আর নিজের শ্বাস স্বাভাবিক রাখলাম। 15 মিনিট পর ও বাইরে এলো। ওর হাতে একটা পুরনো বাদামি ফাইল ছিল, কিন্তু আমি খুব ভালো করেই জানতাম ও বেডরুমে কোনো ফাইল বের করতে যায়নি। ও আসলে নিজের সেই বিষাক্ত পাওয়ার অফ অ্যাটর্নি আর গিফট ডিডের কাগজগুলো আমার পুরনো মেডিকেল ফাইলগুলোর মাঝখানে লুকিয়ে রাখতে গিয়েছিল, যাতে আমি যখন হাসপাতালে থাকব তখন ও সহজেই ওগুলো বের করতে পারে। মা, তোমার স্মৃতিশক্তিরও একটু সমস্যা হতে শুরু করেছে আজকাল, তাই না? ও হঠাৎ আমার কাছে এসে এক হালকা হাসির সাথে বলল। এটা একটা ভেবে চিন্তে করা মনস্তাত্ত্বিক চাল ছিল। কাল যখন আমি ফোন করলাম তখন তুমি কত কথা ভুলে যাচ্ছিলে। তোমার নিজের পিন কোডও ঠিক করে মনে ছিল না। সার্জারির পর তোমার মাথায় একদম চাপ দেওয়া উচিত নয়। বিজনেস, ব্যাংক আর প্রপার্টির টেনশন এখন তুমি পুরোপুরি আমার ওপর ছেড়ে দাও। ওসব এমনিও তুমি এখন আর বোঝো না। আমি ভেতর থেকে ফুটছিলাম। আমার নিজের রক্ত আমাকে পাগল আর অসহায় প্রমাণ করার পুরো স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছিল, কিন্তু বাইরে থেকে আমি এক ক্লান্ত অসহায় মায়ের মতো ধীরে ধীরে মাথা নাড়ালাম। হ্যাঁ বাবা, হয়তো তুই ঠিকই বলছিস, এখন বয়স হয়েছে। আমার এই হ্যাঁ বলাটা ওর মুখে জয়ের সেই অহংকারী চমক এনে দিল, যার জন্য আমি এই পুরো নাটকটা সাজিয়েছিলাম। ও চলে গেল এই ভেবে যে ওর মা এখন পুরোপুরি ওর জালে ফেসে গিয়েছে, আর এখনও যা চাইবে আমি তাই করব। 2 দিন পর সার্জারির দিন এসে গেল। বুধবার সকালে আমার সাথে হাসপাতালে যাওয়ার জন্য কোনো ছেলে বা পুত্রবধূ ছিল না। আমার প্রতিবেশী আর সোসাইটির এক পুরনো বান্ধবী সুলোচনা তাই আমার সাথে সহাদ্রি হাসপাতালে এলেন। সুলোচনা তাইকে আমি সব কিছু সত্যি বলে দিয়েছিলাম, কারণ এই যুদ্ধে আমার সাক্ষী আর বিশ্বস্ত সহযোগীর প্রয়োজন ছিল। হাসপাতালে সেই ঠান্ডা ঘরে শুয়ে যখন নার্স আমাকে অপারেশনের জন্য তৈরি করছিল, আমি আমার উকিল বর্মাজি আর ব্যাংক ম্যানেজার বিক্রমজিকে একটা শেষ মেসেজ করলাম, পরিকল্পনা অনুযায়ী তৈরি থাকুন। সার্জারি প্রায় 6 ঘন্টা চলল। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আইসিইউতে ছিলাম। আমার পুরো শরীর ব্যথায় ভেঙে যাচ্ছিল। মেরুদণ্ডে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। চারদিকে মেশিনগুলো বিপ বিপ করছিল, কিন্তু আমার মাথা আগের থেকেও অনেক বেশি পরিষ্কার আর সতর্ক ছিল। আমি এক নতুন জীবন পেয়েছিলাম, আর এই নতুন জীবনে পুরনো দুর্বল আর প্রতিটা কথায় আপোষ করা সাবিত্রীর জন্য কোনো জায়গা ছিল না। সার্জারির 2 দিন পর যখন আমাকে প্রাইভেট রুমে শিফট করা হলো, তখন রোহান আর নেহা আমাকে দেখতে এলো। ওদের মুখে মিথ্যে চিন্তার মুখোশ খুব সুন্দরভাবে সাজানো ছিল। ও মা, তোমাকে কত দুর্বল লাগছে, নেহা আমার বিছানার পাশে এসে বলল, কিন্তু ও আমাকে ছুঁলও না। ও আমার থেকে এক নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকল, যেন আমার কোনো ছোঁয়াচে রোগ হয়েছে। কিছুক্ষণ পর সুলোচনা তাই আমার পরিকল্পনা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে ঘর থেকে বাইরে চলে গেলেন, যাতে এই দুজনে নিজের ঘিন ঘিন খেলা খেলার সুযোগ পায়। আমরা ঘরে একা হতেই রোহান নিজের লেদার ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করল। মা, হাসপাতালের বিল খুব বেশি আসছে, আর আমাকে মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম পাশ করানোর জন্য আপনার কয়েকটা সই দরকার। আর হ্যাঁ, ওগুলো শর্মা কনস্ট্রাকশনসের কিছু রুটিন ভেন্ডার কন্ট্রাক্টও আছে, ওগুলোতেও আপনার দস্তখত চাই, যাতে কোম্পানির কাজ না আটকে যায়। আপনিই তো বলেছিলেন না যে এখন এই সব কিছু আমি দেখিনি। ও খুব চতুরতার সাথে সেই কাগজগুলো আমার দিকে বালিয়ে দিল। আমি আমার আধভোজা চোখে সেই পাতাগুলো দেখলাম। উপরের পাতাটা হাসপাতালের ফর্ম ছিল, কিন্তু তার ঠিক নিচেই ওগুলো সেই একই কাগজ ছিল, জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আর কোথরুডের বাড়ির গিফট ডিড। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। আমার নিজের ছেলে আমার অচেতনতা আর আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার শ্রাদ্ধের জোগাড় করছিল। আমার রক্ত টকবক করে উঠল, কিন্তু আমি নিজের গলা পুরোপুরি কাঁপিয়ে রাখলাম। বাবা, আমার বিনা চশমায় কিছু দেখা যাচ্ছে না, আর আমার হাতে খুব ব্যথা। 2 হাতে আইভি ক্যানিউলা লাগানো আছে, আমি তো পেনও ধরতে পারছি না। আমি জোরে জোরে কাশির নাটক করলাম আর নিজের মুখে ব্যথার ভাব ফুটিয়ে তুললাম। রোহান কিছুটা ঘাবড়ে গেল। মা,
শুধু এখানে নিচে সই করে দাও, আমি কাগজটা ধরছি, এতে দেখার কিছু নেই। কিন্তু আমি চোখ বন্ধ করে নিলাম আর অচেতন হওয়ার নাটক করতে লাগলাম। ডাক্তার, খুব ব্যথা হচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আমি বিড়বিড় করলাম আর নিজের মাথা বালিশে এলিয়ে দিলাম। নেহা বিরক্ত হয়ে রোহানের হাত টানল। থাক এখন, নার্স চলে এলে ফালতু ঝামেলা হবে, আমরা কাল সই করিয়ে নেব। এমনিও এটা কোথাও পালিয়ে যাচ্ছে না, উঠলে করিয়ে নেব। ওরা দুজনে খুব অবহেলার সাথে সেই সব কাগজ ওখানেই আমার সাইড টেবিলে ছেড়ে দিয়ে চলে গেল। ওদের মনে হয়েছিল এটা ওদেরই ঘর আর ওরা কাল এসে আয়েশ করে আমার স্বাক্ষর নিয়ে নেবে। কিন্তু সেই অহংকারে ওরা এটা জানত না যে টেবিলে ফেলে যাওয়া ওই কাগজগুলোই এখন ওদের ডেথ ওয়ারেন্ট হতে চলেছিল। ওরা ঘর থেকে বেরোতেই আর ওদের পায়ের আওয়াজ দূরে যেতেই আমি আমার চোখ খুললাম। আমার মুখ থেকে অসুস্থতার সব অসহায়তা গায়েব হয়ে গিয়েছিল। আমি সাথে সাথে সুলোচনা তাইকে ভেতরে ডাকলাম। উনি টেবিল থেকে সেই সব কাগজ তুললেন, সেগুলোকে একটা সিল করা খামে ভরলেন আর সোজা বর্মাজির দপ্তরে পাঠিয়ে দিলেন। আমার কাছে এখন শুধু ওই আইপ্যাডের ডিজিটাল প্রমাণই ছিল না, বরং সেই আসল ছাবা দলিলটাও আমার উকিলের সিন্ধুকে সুরক্ষিত পৌঁছে গিয়েছিল, যা আমার ছেলের গদ্দারি বা বিশ্বাসঘাতকতার সবথেকে বড় আর অকাট্য প্রমাণ ছিল। এখন রোহান শর্মা আইনিভাবে পুরোপুরি আমার জালে ফেসে গিয়েছিল। হাসপাতালে কাটানো সেই পরবর্তী 10 দিন আমার জীবনের সবথেকে বড় তপস্যা ছিল। শারীরিক যন্ত্রণা অনেক ছিল, ফিজিওথেরাপি করার সময় চিৎকার বেরিয়ে যেত, কিন্তু মানসিকভাবে আমি নিজেকে লোহার মতো গড়ে তুলছিলাম। আমি বিক্রমজি আর ভার্মাজির সাথে অনবরত ফোনে যোগাযোগ রাখছিলাম। আমি শর্মা কনস্ট্রাকশনসের HR হেড মিস্টার যোশীকেও একটা গোপন নির্দেশ পাঠিয়ে দিয়েছিলাম। আমার রোহান আর নেহার পুরো আর্থিক নাড়ি নক্ষত্র চাইছিল। পরের দিনই মিস্টার যোশী আমাকে যে রিপোর্ট পাঠালেন তা অবাক করার মতো ছিল। আমি জানতে পারলাম ওরা দুজনেই ক্রেডিট কার্ডের রিংয়ে ডুবে আছে। ওদের সেই কোটি টাকার ফ্ল্যাটও এখনও পর্যন্ত ব্যাংকের কাছে বন্ধক আছে, আর তার EMI অনেক মাস ধরে বাউন্স হচ্ছে। ওদের পুরো আয়েশি জীবন, ওদের সেই বড় গাড়ি, ওদের সেই ইটালিয়ান মার্বেল, সবকিছু শুধু আমার কোম্পানি থেকে পাওয়া সেই মোটা টাকা আর স্যালারির দমে টিকেছিল। আমার কোম্পানির বেতন ছাড়া ওরা 3 মাসেই রাস্তায় চলে আসত। ওরা বড়লোক ছিল না, ওরা শুধু আমার দয়ায় এক শৌখিন জীবনের নাটক করছিল। 12তম দিনে আমি হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছিলাম। রোহান আমাকে নিতে এসেছিল, কিন্তু ও আমাকে কোথরুডের বাড়িতে ছাড়ার বদলে খুব অদ্ভুত ব্যবহার করছিল। মা, তুমি আমার সাথে বানেরে চলো, ওখানে তোমার ভালো যত্ন হবে, গেস্টরুম আমি খালি করিয়ে দিয়েছি। আমি মনে মনে হাসলাম। বানেরের সেই ঘর যেখানে আমার জন্য জায়গা ছিল না, যেখানে আমাকে 5 জন মানুষের সমান মাথা ব্যথা বলা হয়েছিল। আমি ওর খেলা বুঝে গিয়েছিলাম। ওর আমার স্বাস্থ্যের চিন্তা ছিল না, ওর শুধু এই ভয় ছিল যে কোথরুড গিয়ে আমি যদি সেই হারিয়ে যাওয়া কাগজগুলোর ব্যাপারে উকিল বা অন্য কারোর সাথে কথা বলে ফেলি। ও আমাকে নিজের চোখের সামনে এক কয়েদির মতো রাখতে চেয়েছিল যতক্ষণ না ও আমার সই পাচ্ছে। না রোহান, আমি খুব শান্ত কিন্তু শক্ত গলায় বললাম, আমি কোথরুডেই যাব, ওখানে আমি নিজের পরিবেশে তাড়াতাড়ি ঠিক হব, আর সুলোচনা তাই আমার 24 ঘন্টা দেখাশোনা করে দেবেন। আমার এই কড়া মনোভাব দেখে ওকে হার মানতে হয়েছিল, আর ও আমাকে আমার পুরনো বাড়িতে ছেড়ে দিয়ে গেল। বাড়িতে ফিরে আমি আমার ব্যালকনিতে বসেছিলাম। আমার পায়ে এখনও দুর্বলতা ছিল, আমি ওয়াকারের সাহারায় হাঁটছিলাম, কিন্তু আমার মেরুদণ্ড এখন একদম সোজা ছিল, শারীরিকভাবেও আর মানসিকভাবেও। আমি এখন সেই অসহায় বিধবা ছিলাম না যাকে যে কেউ বোকা বানাতে পারে। পরের দিন সকালে আমি রোহানকে ফোন করলাম। আমার গলায় এখন কোনো অসুস্থতা, কোনো দুর্বলতা বা কোনো আরতি ছিল না। আমার গলা একদম সেরকম ছিল যেরকম শর্মা কনস্ট্রাকশনসের মালকিনের হওয়া উচিত। রোহান, কাল সকাল ঠিক 11টার সময় শর্মা কনস্ট্রাকশনসের মুখ্য কার্যালয়ে চলে আসবি। নিজের স্ত্রী নেহাকেও সাথে আনবি। রোহান কিছুটা অবাক আর বিরক্ত হল। কেন মা, তোমার শরীর তো ঠিক আছে, তুমি অফিসে কেন যাচ্ছ সার্জারির ঠিক পরেই? তোমার বিশ্রাম করা উচিত। শুধু কয়েকটা জরুরি কাগজ সই করতে হবে বাবা। তুই তো এটাই চাইছিলি না যে আমি ওই রুটিন কন্ট্রাক্টগুলোতে সই করে দিই? তবে কাল অফিসের বোর্ডরুমে চলে আসিস। আমি এইটুকু বলে ফোন কেটে দিলাম। আমি আমার আলমারি খুললাম আর তার থেকে আমার সবথেকে ভালো কড়কড়ে সুতি সিল্কের শাড়িটা বের করলাম। এটা সেই শাড়ি যেটা আমার স্বামী আমাকে কোম্পানির উদ্বোধনের দিন পরিয়েছিলেন। আমি নিজের মুখে হালকা একটু মেকআপ করলাম, আয়নায় নিজেকে দেখলাম। আমার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখে বলি রেখা ছিল, কিন্তু সেই চোখে এখন এক এমন চমক ছিল যা যে কোনো কিছুকে ভস্ম করতে পারত। আমি এমন এক মহিলা ছিলাম যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল,
যে নিজের রক্তের ধোঁকা আর অপমান সহ্য করেছিল, কিন্তু যে এখন যে কোনো মূল্যে নিজের আত্মসম্মান হারতে দেবে না। আমার হাতে এখন সেই রিমোট কন্ট্রোল ছিল যা দিয়ে আমাকে এই 2 অহংকারী পুতুলের সুতো চিরকালের জন্য কাটতে হয়েছিল। কালকের দিনটা কোনো সাধারণ দিন হতে চলেছিল না। কাল শর্মা কনস্ট্রাকশনসের বোর্ডরুমে শুধু একটা রুটিন মিটিং ছিল না, বরং সেখানে বিচার হতে চলেছিল। এক মায়ের বিচার যাকে শুধু একটা বোঝা মনে করা হয়েছিল, আর এই বিচারের আওয়াজ ওরা সারা জীবন শুনতে পাবে। পরের দিন সকালে পুনের আকাশ একদম পরিষ্কার ছিল। আমার ড্রাইভার শর্মা কনস্ট্রাকশনসের সেই 10 তলা কাঁচের শৌখিন অফিসের বাইরে গাড়ি থামালো। এই ইমারত আমার আর আমার স্বামীর রক্তঘামের সাক্ষী ছিল। আমি আমার কড়কড়ে সুতি সিল্কের শাড়িটা ঠিক করলাম, এক দীর্ঘশ্বাস নিলাম, আর নিজের ওয়াকারের সাহারায় গাড়ি থেকে বাইরে বেরোলাম। আমার সাথে সুলোচনা তাই ছিলেন। যখন আমি রিসেপশন এরিয়ায় ঢুকলাম তখন সেখানে নিস্তব্ধতা ছেয়ে গেল। রিসেপশনিস্ট থেকে শুরু করে সেখান দিয়ে যাওয়া পুরনো কর্মচারী পর্যন্ত সবাই আমাকে দেখে থমকে গেল। ওরা সবাই আমাকে শুধু শর্মাজির বিধবা হিসেবে জানত, যে কখনো সখনো কোনো পূজা বা দীপাবলির সময় অফিসে আসত। কিন্তু আজ আমার হাঁটার ধরনে, আমার মুখের কঠোরতায় এক আলাদা দাপট ছিল। আমি কারুর দিকে তাকিয়ে হাসার নাটক করলাম না। আমি সোজা লিফটের দিকে গেলাম আর সবথেকে ওপরের তলার বোতাম টিপে দিলাম, যেখানে বোর্ডরুম আর চেয়ারম্যানের কেবিন ছিল। বোর্ডরুমে আমার উকিল বার্মাজি আর HR হেড যোশীজি আগে থেকেই উপস্থিত ছিলেন। টেবিলের ঠিক মাঝখানে সেই সিল করা খামটা রাখা ছিল, যা সুলোচনা তাই হাসপাতাল থেকে বার্মাজিকে পাঠিয়েছিলেন। আমি ঘরের ঠিক শেষ প্রান্তে রাখা সেই বড়, উঁচু আর ভারী চামড়ার চেয়ারটার দিকে তাকালাম, যা এককালে আমার স্বামীর ছিল। গত 5 বছর ধরে সেই চেয়ারটা খালি ছিল, কারণ রোহান তখন শুধু ম্যানেজার ছিল, MD নয়। আজ প্রথমবার আমি সেই চেয়ারে গিয়ে বসলাম। ওই চেয়ারে বসা মাত্রই আমার মনে হলো যেন আমার স্বামীর সব শক্তি আর ওনার সব অভিজ্ঞতা আমার ভেতরে মিশে গিয়েছে। আমার শরীরের যন্ত্রণা যেন কোথাও হারিয়ে গেল। এখন আমি একজন দুর্বল মা নই, বরং কোটি কোটি টাকার এই কোম্পানির সর্বা ছিলাম। ঠিক 11টার সময় বোর্ডরুমের ভারী কাঁচের দরজাগুলো খুলল। রোহান আর নেহা ভেতরে এলো। ওদের মুখে এক অদ্ভুত বিরক্তি আর অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল। ওরা হয়তো ভেবেছিল যে আমি কোনো ছোটখাটো ভেন্ডারের কন্ট্রাক্টে সই করার জন্য এখানে এসেছি। কিন্তু যখনই ওদের নজর ঘরের দৃশ্যের ওপর পড়ল, ওদের পা যেন দরজাতেই জমে গেল। আমাকে ওই চেয়ারম্যানের চেয়ারে বসে থাকতে দেখে আর আমার ডানে বাঁয়ে উকিল ও HR হেডকে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের মুখের রং উড়ে গেল। মা, আপনি এখানে এই চেয়ারে? রোহান তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। ওর চোখ পুরো ঘরটা পরীক্ষা করছিল। নেহা নিজের ঘাবড়ে যাওয়া ভাবটাকে ওর চিরপরিচিত অভদ্রতা দিয়ে ঢাকার চেষ্টা করল। এটা কি রসিকতা? আপনি হাসপাতাল থেকে সোজা এখানে চলে এলেন, আর এই বর্মা আঙ্কেল আর যোশীজি এখানে কি করছেন? যদি কোনো রুটিন পেপার সই করার ছিল তবে আপনি বাড়িতেও করতে পারতেন। আমাদের সময় নষ্ট করছেন কেন? ও সব সময়ের মতো আমাকে ছোট করার সুরে বলল, বসো। আমি খুব ঠান্ডা, সপাট আর আদেশ দেওয়ার মতো গলায় বললাম। আমার গলা এতটাই শক্ত ছিল যে নেহার ঠোঁট যেন সেলাই হয়ে গেল। ওরা দুজনে চুপচাপ আমার সামনের চেয়ারগুলোতে বসে পড়ল। ঘরে এসির হালকা আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। তোমার মনে হচ্ছে যে তোমার সময় নষ্ট হচ্ছে, নেহা? আমি নিজের চোখ সরাসরি ওর চোখের ওপর রেখে বললাম। আমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল এটা বুঝতে যে আমি যেসব সাপকে দুধ খাইয়ে বড় করছি তারা একদিন আমাকেই ছোবল দেবার পরিকল্পনা করছে। মা, আপনি এসব কি বলছেন? কেমন সব কথা বলছেন? রোহান ঘাবড়ে গিয়ে মাঝপথে সামাল দেওয়ার চেষ্টা করল। আমি বর্মাজির দিকে ইশারা করলাম। বর্মাজি সেই সিল করা খামটা খুললেন আর তার থেকে হাসপাতালের সেই কাগজগুলো বের করে রোহান আর নেহার দিকে এগিয়ে দিলেন। এগুলো সেই কাগজ যা ওরা আমাকে হাসপাতালে IV লাইন লাগানো অবস্থায়, যন্ত্রণা আর অচৈতন্য অবস্থায় সই করানোর জন্য রেখে গিয়েছিল। এগুলো কি রোহান? আমি জিজ্ঞেস করলাম। রোহান কাগজগুলো দেখল আর ওর কপালে ঘাম জমতে শুরু করল। ওটা তো শুধু হাসপাতালের বিল আর রুটিন কন্ট্রাক্টস। ও থুতু গিলে মিথ্যে বলল। রুটিন কন্ট্রাক্টস? আমি একটা শুকনো হাসি হাসলাম। তাহলে কি শর্মা কনস্ট্রাকশনসের রুটিন কন্ট্রাক্টসে এখন এটা লেখা হতে শুরু করেছে যে সাবিত্রী শর্মা নিজের মানসিক আর শারীরিক অক্ষমতার কারণে নিজের ছেলেকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে? হাসপাতালে বিল দেওয়ার জন্য কি আমাকে কথরুডের নিজের বাড়ি আমার পুত্রবধূ নেহার নামে গিফট ডিড হিসেবে করে দেওয়া জরুরি?
আমি পাওয়ার অফ অ্যাটর্নি আর গিফট ডিড শব্দগুলো বলতেই ঘোরে এক এমন ভয়াবহ নীরবতা ছেয়ে গেল যা শব্দে বর্ণনা করা যায় না। রোহানের মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল যেন ওর শরীর থেকে কেউ সব রক্ত শুষে নিয়েছে। নেহা একদম পাথরের মূর্তির মতো হয়ে গেল। ওদের চোখ দুটো যেন কপালে উঠে গেল। ওরা বুঝতেই পারছিল না যে ষড়যন্ত্র ওরা এত নিভৃতে আর এত চতুরভাবে করেছিল সেটাই অশিক্ষিত আর অসহায় ভাবা মহিলার সামনে কিভাবে ফাঁস হয়ে গেল। আপনার কোনো ভুল হচ্ছে মা। রোহান তোতলাতে তোতলাতে নিজের কাঁপতে থাকা হাত দিয়ে কাগজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, এটা তো শুধু একটা ড্রাফট ছিল। আমার সিএ ভুল করে। মিথ্যে বলা বন্ধ করো রোহান। আমার গলা প্রথমবার কিছুটা চড়ল আর আমার সেই গর্জনেও নিজের চেয়ারে গুটিয়ে গেল। আমি আমার পার্স থেকে সেই পেনড্রাইভটা বের করে টেবিলের উপর ছুঁড়ে দিলাম। এই পেনড্রাইভে তোমার পুরনো আইপ্যাডের পুরো সার্চ হিস্ট্রি আছে। সিনিয়র সিটিজেনের অ্যাকাউন্টে নমিনি কিভাবে বদলাবো, জয়েন্ট প্রপার্টি নিজের নামে একা কিভাবে করব, এতে তোমার আধার ইকেওয়াইসির সেই সব ফেল হওয়া চেষ্টার স্ক্রিনশট আছে যা তুমি তখন করছিলে যখন নেহা আমাকে তোমার দরজায় অপমান করছিল। আমি সব জানি। এসবিআই থেকে শুরু করে ইউপিআই পর্যন্ত তোমার প্রতিটা কাজের প্রমাণ আমার আর বর্মাজির কাছে আছে, যা তুমি আমার ডিজিটাল আর আর্থিক হত্যা করার জন্য করেছিলে। নেহা এতক্ষণ পর্যন্ত সদমে ছিল, কিন্তু ওর স্বভাব ওকে চুপ করে থাকতে দিচ্ছিল না। ও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর চিৎকার করতে লাগল, আপনি আমাদের গোয়েন্দাগিরি করছিলেন? আপনার কোনো অধিকার নেই আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর। আর যদি রোহান ওই পেপারগুলো বানিয়েও থাকে তবে কি ভুল করেছে? আপনি বুড়ি হচ্ছেন, অসুস্থ, আপনার এমনিতেও এই সব জিনিসের কোনো জ্ঞান নেই। কোম্পানি আর টাকা আমাদেরই তো সামলাতে হতো। কোম্পানি আর টাকা সামলাতে হতো? আমি ব্যঙ্গ করে বললাম আর যোশীজির দিকে তাকালাম। যোশীজি আরেকটা ফাইল খুললেন আর আমার সামনে রাখলেন। এটা ওদের হাড় হদ্য সব বের করে দিল। নেহা, আমি একদম শান্ত আর বরফ শীতল গলায় বলতে শুরু করলাম, তোমরা যে কোটি টাকার ফ্ল্যাটে থাকো তার ইএমআই গত 3 মাস ধরে বাউন্স হচ্ছে। তোমাদের ওপর ক্রেডিট কার্ডের 70 লাখ টাকার বেশি ঋণ আছে। তুমি যে ইটালিয়ান মার্বেল আর ডিজাইনার জামাকাপড় পরে সমাজে নিজের বড়লোকি দেখাও, সেটা সব শর্মা কনস্ট্রাকশনস থেকে পাওয়া সেই মোটা বেতন আর বোনাসের দমে টিকে আছে, যা আমি গত 5 বছর ধরে কোনো প্রশ্ন ছাড়াই পাস করে আসছিলাম। তোমাদের নিজের কোনো যোগ্যতা নেই। তোমরা বড়লোক নও। তোমরা শুধু আমার কোম্পানির খয়রাতের ওপর বেঁচে থাকা 2 দায়িত্বহীন আর অকৃতজ্ঞ কর্মচারী। আমার এই কথাগুলো যেন ওদের অহংকারের প্রাসাদকে তাসের ঘরের মতো ভেঙে দিল। নেহার মুখের রং উড়ে গেল। যে আর্থিক স্বাধীনতা আর স্ট্যাটাসের ওপর ওর এত গর্ব ছিল, তার আসল রূপ আজ ভরা মিটিংয়ে নগ্ন হয়ে গিয়েছিল। আমি মেঝের ওপর 2 হাত রাখলাম আর কিছুটা সামনের দিকে ঝুঁকে দাঁড়ালাম। মনে আছে নেহা, যখন আমি সার্জারির আগে সাহায্য চাইতে তোমার দরজায় গিয়েছিলাম? তুমি কি বলেছিলে? এটা হোটেল নয়। তুমি বলেছিলে যে তুমি এক বুড়ি আর অসহায় মহিলার বোঝা বইতে পারবে না। আর আমার নিজের ছেলে, আমার নিজের রক্ত বলেছিল যে আমি 5 জন মানুষের সমান মাথা ব্যথা। আমার গলায় একটা দলা পাকিয়ে আসছিল, কিন্তু আমি সেটা গিলে নিলাম। তাহলে শোনো, আজ আমি তোমাদের বলছি যে আসল মাথা ব্যথা কাকে বলে। আমি যোশীজির দিকে ইশারা করলাম। যোশীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এক আনুষ্ঠানিক ঘোষণা করলেন, রোহন শর্মা আর নেহা শর্মা, কোম্পানির এমডি আর চেয়ারপারসন শ্রীমতী সাবিত্রী শর্মার আদেশানুযায়ী আপনাদের দুজনের কর্পোরেট অ্যাকাউন্ট আর কোম্পানির সাথে যুক্ত সব ক্রেডিট কার্ড এই মুহূর্ত থেকে ব্লক করে দেওয়া হলো। আপনাদের দুজনের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত কোনো বেতন হবে না। আপনি এমনটা করতে পারেন না। নেহা প্রায় চিৎকার করে উঠল। ওর চোখে এখন অহংকারের বদলে ভয় জায়গা করে নিয়েছিল। আমরা এই কোম্পানির স্তম্ভ, আমরা পরিবার। পরিবার? আমি জোরে হেসে উঠলাম, এমন এক হাসি যাতে যন্ত্রণা বেশি আর আনন্দ কম ছিল। যখন আমার তোমাদের দরকার ছিল, যখন আমার শুধু 15 দিনের আশ্রয় দরকার ছিল, তখন আমি পরিবার ছিলাম না, 5 জনের বোঝা ছিলাম। তখন তোমাদের ঘরে জায়গা ছিল না। আর আজ, যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, তখন আমি পরিবার হয়ে গেলাম। মনে রেখো নেহা, সম্পর্ক যখন সুবিধার হিসেবে বদলানো হয় তখন তাকে পরিবার নয়, ব্যবসা বলে। আর ব্যবসা করতে আমি খুব ভালো করেই জানি। রোহান, যে এতক্ষণ মূর্তির মতো বসেছিল, হঠাৎ নিজের চেয়ার থেকে উঠে আমার পায়ের কাছে মাটিতে বসে পড়ল। ও হাউ হাউ করে কাঁদতে লাগল। এটা সেই আসল চোখের জল যা মানুষ নিজের পুরো পৃথিবী উজাড় হতে দেখে ফেলে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি জানি না আমি এসব কিভাবে করে ফেললাম। প্লিজ মা, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। আমরা রাস্তায় চলে আসব। ব্যাংক আমাদের ফ্ল্যাট নিলাম করে দেবে। মা, প্লিজ আমাকে বাঁচাও। আমি তোমার ছেলে।
আমি ওকে ওখানে মাটিতে কাঁদতে দেখছিলাম। এক মুহূর্তের জন্য, শুধু এক ছোট্ট মুহূর্তের জন্য আমার ভেতরের সেই পুরনো মা যেন নড়ে উঠল। আমার মন চাইল যে আমি ওর মাথায় হাত রাখি, ওকে জড়িয়ে ধরি আর বলি যে, কোনো কথা নয় বাবা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সাথে সাথেই আমার সেই আইপ্যাডের গিফট ডিডের কথা মনে পড়ে গেল। আমার মনে পড়ে গেল কিভাবে ও আমার অচেতন অবস্থায় আমার আঙুলের ছাপ বা আমার সই নেওয়ার জন্য আমার বিছানার পাশে একটা শকুনের মতো দাঁড়িয়েছিল। আমি আমার পা পিছিয়ে নিলাম। আমার চোখে কোনো জল ছিল না। তোমার ওই ৫০ লাখ টাকার লোনের কথা মনে আছে রোহান? আমি খুব ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম। যা তুমি ৫ বছর আগে আমার থেকে নিয়েছিলে আর বলেছিলে যে ২ বছরে মিটিয়ে দেবে। তুমি আমার থেকে ওই টাকাগুলো নাওনি। তুমি আমার সারা জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছিলে। তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে, আর এখন তুমি আমার কাছে দয়ার ভিক্ষা চাইছ। আমি বার্মাজির থেকে আরেকটা ফাইল নিলাম, আর সেটা টেবিলের উপর ছুঁড়ে দিলাম। এটা একটা লিগ্যাল কন্ট্রাক্ট। একে আমি পারিবারিক সংশোধন চুক্তি বা ফ্যামিলি রিডেমশন কন্ট্রাক্ট নাম দিয়েছি। যদি তোমরা চাও যে পুলিশ তোমাদের বিরুদ্ধে জালিয়াতি আর প্রতারণার ক্রিমিনাল কেস না করে, যদি তোমরা জেল যাওয়া থেকে বাঁচতে চাও, তবে তোমাদের আমার শর্তগুলো মানতে হবে। রোহান সাথে সাথে মাথা তুলল। ওর চোখে একটা ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার মতো চমক দেখা গেল। কি শর্ত মা? আমি সব মানব, সব কিছু মানব। শর্তগুলো খুব পরিষ্কার। আমি নিজের ওয়াকার ধরলাম আর দাঁড়িয়ে পড়লাম। প্রথম কথা, তোমরা দুজনে কোম্পানি থেকে কোনো স্পেশাল পার্কস, কোনো বোনাস আর কোনো কোম্পানির গাড়ি পাবে না। তোমরা একজন সাধারণ কর্মচারীর মতো বেসিক স্যালারিতে কাজ করবে, আর তোমাদের প্রতি মাসে নিজেদের কাজের হিসেব যোশীজিকে দিতে হবে। দ্বিতীয় কথা, তোমাদের দুজনকে ওই ফ্ল্যাটটা বিক্রি করতে হবে, নিজেদের সব ক্রেডিট কার্ডের ঋণ শোধ করতে হবে, আর একটা সাধারণ ছোট ভাড়ার বাড়িতে শিফট করতে হবে, যাতে তোমরা বুঝতে পারো যে প্রতিপত্তি ছাড়া বেঁচে থাকা কি। তৃতীয় কথা, তোমাদের প্রতি মাসে আমার ওই ৫০ লাখ টাকার ধারের ইএমআই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। আর শেষ কথা, তোমাদের দুজনকে আগামী ১ বছর পর্যন্ত প্রতি সপ্তাহে সাইকোলজিক্যাল কাউন্সেলিং থেরাপি নিতে হবে, যাতে তোমরা এটা বুঝতে পারো যে তোমরা একজন মায়ের সাথে কি করেছ। রোহন ১ সেকেন্ডও না ভেবে বলল, আমার সব মঞ্জুর মা, আমি সই করব, আমি সব কিছু করব। ও মেজ থেকে কলম তুলল, কিন্তু তখনই নেহা ওর হাত ঝাপটা দিয়ে সরিয়ে দিল। ওর মুখ লাল হয়ে গিয়েছিল। তুমি পাগল হয়ে গিয়েছ রোহান? তুমি এই বুড়ির এই বোকামো ভরা শর্তগুলোতে সই করবে? আমরা আমাদের ফ্ল্যাট কেন বিক্রি করব? আমরা ভাড়ার বাড়িতে কেন থাকব? এটা আমাদের অপমান। আমি এই কোম্পানির ফিন্যান্স হেড। আমি চাইলে এই কোম্পানি দাঁড় করিয়ে দিতে পারি, আবার ডুবিয়েও দিতে পারি। আমি এমন কোনো গোলামির দলিলে সই করব না। আমি নেহার দিকে খুব শান্তভাবে তাকালাম। যদি তুমি সই না করো নেহা, তবে তুমি এই মুহূর্তেই শর্মা কনস্ট্রাকশনস থেকে বরখাস্ত হলে। তোমার টার্মিনেশন লেটার তৈরি আছে। আর হ্যাঁ, যদি তুমি কোম্পানির ফিন্যান্সের সাথে কোনো কারচুপি করার চেষ্টা করো, তবে বর্মাজির কাছে তোমার বিরুদ্ধে পুলিশে এফআইআর করার সব প্রমাণ মজুদ আছে। নেহা রাগে নিজের ব্যাগ তুলল। ও পুরোপুরি ক্ষেপে গিয়েছিল। ও রোহানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, যদি তুমি এই কন্ট্রাক্টে সই করো রোহান, তবে আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমি এমন দুর্বল লোকের সাথে থাকতে পারবো না যে নিজের মায়ের আঁচলে বাঁধা থাকে আর আমাকে রাস্তায় নামিয়ে আনে। বেছে নাও এখন, হয় এই বুড়ি আর ওর টাকা, না হলে আমি। রোহান নিজের স্ত্রীকে দেখল, সেই স্ত্রী যার জন্য ও নিজের মাকে লাবারেশ ছাড়ার ষড়যন্ত্র করেছিল, সেই স্ত্রী যার প্ররোচনায় ও একজন অপরাধী হবার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। রোহান এক দীর্ঘশ্বাস ফেলল, নিজের চোখের জল মুছল আর খুব স্পষ্ট গলায় বলল, তুমি যেতে পারো নেহা। আমি একবার তোমার কথা শুনে নিজের মাকে হারিয়ে ফেলেছিলাম। এখন আমি তোমার কথা শুনে নিজের বেঁচে থাকা বিবেক আর নিজের স্বাধীনতা হারাতে চাই না। নেহা কয়েক সেকেন্ড পর্যন্ত ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল। ওর বিশ্বাসই হচ্ছিল না যে স্বামীকে ও বছরের পর বছর নিজের আঙুলে নাচিয়ে এসেছে, সে আজ ওর বিরুদ্ধে দাঁড়িয়েছে। ও জোরে পা আঁচড়ে, তোমরা সবাই পস্তাবে, চিৎকার করতে করতে বোর্ডরুমে দরজা ধরাম করে বন্ধ করে চলে গেল। রুমে এখন শুধু আমি, রোহান, বর্মাজি আর যোশীজি ছিলাম। রোহান কাঁপতে কাঁপতে ওই কন্ট্রাক্টের প্রতিটা পাতায় সই করল। আমি ওকে দেখলাম, ও হেরে গিয়েছিল, ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু হয়তো এই ভেঙে যাওয়ার মধ্যেই ওর শুধরে যাওয়ার প্রথম আলো লুকিয়েছিল। আমি যোশীজি আর বর্মাজিকে বাইরে যাওয়ার ইশারা করলাম। এখন ঘরে শুধু একজন মা আর তার পথভ্রষ্ট ছেলে ছিল। মা, রোহান খুব নিচু গলায় বলল, আপনি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন? আমি নিজের ওয়াকারের সাহারায় ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। আমি ঘুরে দাঁড়িয়ে ওকে দেখলাম। ক্ষমা কথা দিয়ে পাওয়া যায় না রোহান, কাজ দিয়ে পাওয়া যায়।
তুমি আমার বিশ্বাসের হত্যা করেছ। ওটাকে আবার জ্যান্ত করতে তোমার অনেক সময় লাগবে। কাল সকাল ঠিক 9টায় নিজের ডেস্কে পৌঁছে যেও। তোমার বেসিক স্যালারি কাল থেকে শুরু হচ্ছে। আমি বোর্ডরুম থেকে বাইরে বেরিয়ে এলাম। লিফটে নিচে নামার সময় আমি অনুভব করলাম যে আমার কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গিয়েছে। আমি শুধু আমার টাকা আর আমার বাড়িই বাঁচাইনি, বরং আমি নিজের আত্মসম্মানকে মরে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। আমার মেরুদণ্ডে এখন আর ব্যথা ছিল না। সেখানে এখন এক এমন ইস্পাত এসে গিয়েছিল যাকে দুনিয়ার কোনো শক্তি নড়াতে পারবে না। আমি জানতাম না যে রোহান শুধরাবে কিনা। আমি জানতাম না যে নেহা এখন কি করবে। কিন্তু আমি এটা অবশ্যই জানতাম যে এখন সাবিত্রী শর্মা কারোর সামনে হাত পাতবে না। এখন আমার জীবনের নিয়ম আমার নিজের হবে। আমার নতুন জীবনের এটা শুধু এক শুরু ছিল। এক এমন জীবন যেখানে ভরসা করো কিন্তু যাচাই অবশ্যই করো আমার নতুন মূলমন্ত্র হয়ে গিয়েছিল। সেই বোর্ডরুমের সেই ভয়াবহ আর ঐতিহাসিক দিনটার পর আজ পুরো 6 মাস কেটে গিয়েছে। আমার জীবন এখন বাইরের সেই ঝকঝকে কিন্তু ফাঁপা ফ্ল্যাটের মুখাপেক্ষী নয়, বরং কোটরুডের আমার এই পুরনো আর শান্ত ঘরে এক নতুন ভোরের মতো ফুটে উঠছে। 6 মাসে অনেক কিছু বদলে গিয়েছে। সময়ের সাথে ক্ষত ঠিকই ভরে যায়, কিন্তু তার দাগ আপনাকে সব সময় মনে করিয়ে দেয় যে আপনি কোন আগুনের পথ পার করে এসেছেন। যখন নেহা বোর্ডরুমের দরজা আছাড়ে চলে গিয়েছিল, তখন আমার মনে হয়েছিল যে হয়তো কয়েকদিন পর ওর অহংকার ভাঙবে আরও ফিরে আসবে। কিন্তু যে মহিলা সম্পর্কের ভিত্তি টাকা আর আয়েশি জীবনের ওপর রেখেছে, সে টাকা ছাড়া কোনো সম্পর্কে কিভাবে টিকে থাকতে পারে। পরের মাসেই ও রোহানকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিল। ও শর্মা কনস্ট্রাকশনস থেকে এক মোটা অ্যালিমনি অর্থাৎ খোরপোশ আদায় করার পুরো চেষ্টা করল। ওর উকিলদের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করল যে ও কোম্পানির মালকিনের পুত্রবধন আর ওর কোটি কোটি টাকার ক্ষতিপূরণ পাওয়া উচিত। কিন্তু ও ভুলে গিয়েছিল যে ওর সামনে এখন আর সেই পুরনো সাবিত্রী নেই, বরং কোম্পানির চেয়ারপারসন আর বর্মাজির মতো ডাকসাইতে উকিল ছিল। আমরা কোর্টে সব দলিলপত্র রেখে দিলাম, ওর বরখাস্ত হওয়ার চিঠি, ওর ক্রেডিট কার্ডের বিপুল ঋণের খতিয়ান, আর কোম্পানিতে রোহানের বর্তমান অবস্থা, যা এখন শুধু একজন সাধারণ কর্মচারীর ছিল। কোর্ট পরিষ্কার করে দিল যে কোম্পানি আমার, রোহানের নয়। সেই জন্য নেহা আমার আর্থিক সাহারা ছাড়া ওর দামি উকিলদের ফিজও দিতে পারল না, আর শেষ পর্যন্ত ওকে এক খুব সামান্য চুক্তিতে স্বাক্ষর করে নিজের মায়ের বাড়িতে ফিরে যেতে হল। রোহানের জীবনও এখন সেই অহংকার আর বিলাসিতার নেশা থেকে অনেক দূরে চলে এসেছে। যে বানেরের কোটি টাকার ফ্ল্যাটকে ও নিজের প্রতিপত্তির প্রতীক মনে করত, সেটা ব্যাংক বাজেয়াপ্ত করে নিয়েছে। কারণ আমার কোম্পানির মোটা ভাতা আর বোনাস ছাড়া ও তার ইএমআই দিতে পারছিল না। আজ আমার ছেলে পুনের এক সাধারণ এলাকায় একটা ছোট 1 BHK ফ্ল্যাটে ভাড়ায় থাকে। ও রোজ সকালে নিজের গাড়িতে নয়, বরং কোম্পানির বাস বা পাবলিক ট্রান্সপোর্টে অফিসে যায়। শুরুর কয়েক সপ্তাহ ওর জন্যে খুব কঠিন ছিল। ও নিজের নতুন সাধারণ জীবনকে ঘৃণা করছিল। ও হতাশ থাকত। কিন্তু আমি আমার বুকে পাথর চাপা দিয়েছিলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে যতক্ষণ না ও পুড়ে খাঁটি সোনা হচ্ছে, আমি ওকে কোনো আর্থিক সাহায্য দেব না। ও সেই পারিবারিক সংশোধন চুক্তির প্রতিটা শর্ত বাধ্য হয়েই হোক, কিন্তু পালন করতে শুরু করল। ও প্রতি সপ্তাহে একজন সাইকোলজিক্যাল থেরাপিস্টের কাছে কাউন্সেলিংয়ের জন্যে যায়। আর সবথেকে বড় কথা, ও নিজের বেসিক স্যালারি থেকে প্রতি মাসে 25,000 টাকা আমার সেই 50 লাখ টাকার পুরনো ধারের কিস্তি হিসাবে আমার অ্যাকাউন্টে জমা দেয়। এই টাকাটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এই কিস্তিটা ওকে প্রতি মাসে এটা মনে করিয়ে দেয় যে ও নিজের মায়ের বিশ্বাসের কী দাম চুকিয়েছিল। আজ যখন ও আমার সাথে দেখা করতে আসে, ও আমার কাছে টাকা চাইতে বা কোনো স্বার্থে নিয়ে আসে না। কিছুদিন আগে ও যখন এলো, ওর হাতে দামি আপেলের ঝুড়ি ছিল না, বরং রাস্তার ধারে পাওয়া সেই সাধারণ প্যাড়াগুলো ছিল যা আমি সব সময় পছন্দ করতাম। ও আমার পায়ের কাছে মাটিতে বসল, আমার ওয়াকারটাকে একপাশে সরিয়ে দিল, আর আমার পা খুব ধীরে ধীরে টিপতে লাগল। মা, ও খুব শান্ত গলায় বলল, থেরাপিতে আমাকে কাল ডাক্তারবাবু একটা কথা বুঝিয়েছেন। উনি বললেন যে মানুষের আসল প্রতিপত্তি তার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং এই কথা দিয়ে বিচার করা হয় যে যখন তার কাছে কিছু থাকে না, তখন সে আপনজনদের সাথে কেমন ব্যবহার করে। আমি আপনাকে তখন অপমান করেছি যখন আমার কাছে সব ছিল। এই অনুশোচনা হয়তো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। আমি ওকে দেখছিলাম। ওর মুখে এখন কোনো কৃত্রিমতা ছিল না। ওর চোখে সেই পুরনো সারল্য ফিরে আসছিল, যা টাকার অন্ধ দৌড়ে কোথাও হারিয়ে গিয়েছিল। আমি ওর মাথায় হাত রাখিনি,
আমি ওকে জড়িয়ে ধরে নিই, কারণ আমি জানি যে যদি আমি এখনই ওকে পুরোপুরি ক্ষমা করে দিই তবে হয়তো ও আবার নিজের পুরনো পথে ফিরে যাবে। আমি শুধু এটুকু বললাম, সময় খুব বড় মলম বাবা, তুমি নিজের চেষ্টা চালিয়ে যাও, হয়তো কোনোদিন আমি ওই পুরনো যন্ত্রণাদায়ক সন্ধ্যাটা ভুলে যেতে পারব। এই 6 মাসে আমি শুধু রোহানকেই নয় বরং নিজেকেও পুরোপুরি বদলে ফেলেছি। আমার আর্থিক আর ডিজিটাল সুরক্ষা এখন কোনো অভেদ্য দুর্গের চেয়ে কম নয়। আমি ভরসা করো কিন্তু যাচাই অবশ্যই করোকে নিজের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছি। আমি কোথরুডের বাড়ি আর শর্মা কনস্ট্রাকশনসের আমার সব শেয়ারকে একটা ব্লাইন্ড ট্রাস্টে দিয়ে দিয়েছি, যা বার্মাজির তত্ত্বাবধানে উকিলদের একটা টিম সামলায়। এখন যদি রোহান বা অন্য কেউ ভবিষ্যতে আমার থেকে ধোঁকা দিয়ে কোনো কাগজে সই করিয়েও নেয়, তাও ওরা আইনিভাবে আমার সম্পত্তি পেড়ে নিতে পারবে না, কারণ আমি নিজেও ট্রাস্টের অনুমতি ছাড়া ওটা বিক্রি করতে পারবো না। আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য ওই পুরনো কিপ্যাডওয়ালা ফোনটাই রেখেছি। আমার সম্পত্তির সব আসল দলিল ব্যাংকের ওই লকারে আছে, যা খোলার জন্য আমার ছাড়া আমার উকিলকেও প্রয়োজন হয়। আমি ব্যাংকে সব ধরনের হাই ভ্যালু ট্রানজ্যাকশনে অ্যালার্ট লাগিয়ে রেখেছি। যদি আমার অ্যাকাউন্ট থেকে একটা বড় অঙ্কের টাকা নড়াচড়াও করে তবে সরাসরি আমার ফোনে কল আসে। কিন্তু আমার এই নতুন শক্তি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। যখন আমার সার্জারি পুরোপুরি ঠিক হয়ে গেল আর আমি নিজের ওয়াকার ছেড়ে আবার নিজের পায়ে মজবুতভাবে দাঁড়িয়ে গেলাম, তখন আমি আমার সোসাইটিতে একটা নতুন কাজ শুরু করলাম। আমি দেখলাম যে কোথরুড আর আশেপাশের এলাকায় আমার মতো অনেক বয়স্ক মহিলা আছেন যারা ডিজিটাল জালিয়াতি, ব্যাংকিং আর আইনি অধিকারের ব্যাপারে কিছুই জানেন না, আর নিজেদের ছেলে মেয়ে বা আত্মীয়দের ওপর পুরোপুরি নির্ভরশীল। আমি আমার সোসাইটির ক্লাব হাউসে প্রতি রবিবার একটা সিনিয়র সিটিজেন অ্যাওয়ারনেস ওয়ার্কশপ নিতে শুরু করলাম। সেখানে আমি আর বিক্রমজি মিলে আমার বয়সের মানুষদের সচেতন করি। যখন আমি মাইক ধরে ওই বয়স্ক মহিলা আর পুরুষদের সামনে দাঁড়িয়ে থাকি, তখন আমি ওদের কোনো পুঁথিগত জ্ঞান দিই না। আমি ওদের নিজের জীবনের সেই তেতো সত্যিটা বলি যা আমি আমার মেরুদণ্ডের ব্যথার থেকেও বেশি গভীর থেকে অনুভব করেছি। আমি ওদের বলি যে নিজের জীবনের সবথেকে বড় ভুল কখনো করবেন না। বেঁচে থাকতে নিজের সম্পত্তি নিজের ছেলেমেয়েদের নামে কখনো করবেন না। ওয়েল অবশ্যই করুন, কিন্তু তার অধিকার নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাছে রাখুন। আমি ওদের বোঝাই যে যখনই আপনার থেকে কোনো কাগজে সই করানো হবে, চাই সে আপনার নিজের ছেলে হোক বা মেয়ে, কখনও নিজের চশমা না পড়ে আর পুরোটা না পড়ে তাতে দস্তখত করবেন না। যদি আপনার বুঝতে সমস্যা হয় তবে নিঃসংকোচে কোনো উকিল বা ব্যাংক কর্মীকে জিজ্ঞেস করুন। আমি ওদের আধার কার্ডের বায়োমেট্রিক লক রাখার উপায় শেখাই, যাতে কেউ ওদের আঙুলের ছাপ ধোঁকা দিয়ে ব্যবহার করতে না পারে। আমি ওদের বোঝাই যে নিজের ওই ফোন নম্বর যা আপনার ব্যাংকের সাথে যুক্ত, তা কখনও সাধারণ কথাবার্তা বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন না। ওই নম্বরটাকে শুধু একটা পুরনো সাধারণ ফোনে রাখুন, যা সবসময় আপনার কাছে থাকবে। কখনো কোনো ওটিপি বা পিন নম্বর কাউকে বলবেন না, চাই সামনের মানুষটা নিজেকে ব্যাংকের ম্যানেজারই বলুক না কেন। আর সবথেকে বড় কথা, আমি ওদের শেখাই যে নমিনি হওয়ার মানে সম্পত্তির মালিক হওয়া নয়। তাই আইনি কাগজপত্র সবসময় স্পষ্ট আর পরিষ্কার হওয়া উচিত। আমি ওদের কোনো অপরাধ করা শেখাই না, আমি ওদের শুধু এটা শেখাই যে সাদা পোশাকের ঠগ আর আপনজন সেজে থাকা নেকড়েদের থেকে নিজেকে বাঁচানোর উপায় কী। আজ যখন আমি আমার জীবনের এই সময়টাকে দেখি, তখন আমার এক খুব বড় আর পরিষ্কার নৈতিক শিক্ষা বা জীবন পাঠ নজরে আসে। আমরা ভারতীয় বাবা মায়েরা প্রায়ই এই ঘোরে বাস করি যে আমাদের সন্তানরা আমাদের বৃদ্ধ বয়সের দেখাশোনা করবে। আমরা নিজের পেট কেটে নিজের যৌবনের প্রতিটা স্বপ্ন মেরে ওদের জন্য প্রাসাদ বানাই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে এক মায়ের ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু সেই ভালোবাসার দামে নিজের আত্মসম্মান আর নিজের নিরাপত্তা বাজি রাখা কোনো মহত্ব নয়, বরং বোকামো। সন্তানদের ভালোবাসা দাও, ওদের ভালো শিক্ষা দাও, কিন্তু ওদের কখনো এটা বুঝতে দিও না যে তোমার জীবন আর তোমার সম্পত্তির ওপর ওদের কোনো জন্মগত অধিকার আছে। ওটা ওদের অর্জন করতে হবে, নিজেদের সম্মান দিয়ে, নিজেদের পরিশ্রম দিয়ে আর নিজেদের ব্যবহার দিয়ে। একজন মহিলা, বিশেষ করে একজন বয়স্ক মহিলার আসল শক্তি তার স্বাধীনতা আর তার আর্থিক স্বাবলম্বিতার মধ্যে থাকে। যেদিন আপনি আপনার আর্থিক লাগাম অন্যের হাতে তুলে দেন, সেদিন আপনি মানুষ থাকেন না, শুধু 5 জন মানুষের সমান মাথা ব্যথা হয়ে যান। সূর্য ডুবছে। আমার কোথরোডের বাড়ির ব্যালকনিতে হালকা হালকা বিকেলের রোদ আসছে। আমার আদা দেওয়া চায়ের কাপটা আমার হাতে আছে, আর কাছেই একটা ছোট রেডিও চলছে যাতে পুরনো মারাঠি গান বাজছে। এই কিছুক্ষণ আগে রোহান বাড়ি থেকে বেরোল। ও আমার গাছে জল দিল, আমার জন্য কিছু সবজি কিনে আনল, আর কোনো অভিযোগ ছাড়াই নিজের বাস ধরতে চলে গেল। আমাদের মধ্যে এখনও সেই পুরনো নীরবতা আছে, কিন্তু এই নীরবতা এখন আর বিঁধছে না। এটা এমন এক নীরবতা যাতে মর্যাদা আছে, সীমা আছে, আর একে অপরের জন্য এক নতুন সম্মান আছে।
আমি কি ওকে কখনো পুরোপুরি ক্ষমা করতে পারব? হয়তো। আমরা কি কখনো এক সাধারণ পরিবার হতে পারব? জানি না। কিন্তু আমি এটুকু অবশ্যই জানি যে আজ আমি কারুর মুখাপেক্ষী নই। আমি এখন শুধু একজন মা নই যে নিজের সন্তানদের প্রতিটা অন্যায় মাথা পেতে সহ্য করে নেবে। আমি সাবিত্রী শর্মা, কোটি কোটি টাকার কোম্পানির মালকিন, এমন এক মহিলা যে নিজের চিতা নিজে জ্বলা থেকে রুখে দিয়েছে আর নিজেরই ছেলেকে ইনসানিয়াতের সবথেকে তেতো আর জরুরি পাঠ শিখিয়েছে। আমি আমার মর্যাদা ফিরে পেয়েছি, আর এখন কোনো নেহা বা কোনো রোহান আমাকে আমারই বাড়ির দরজায় দাঁড়িয়ে এটা বলতে পারবে না যে এটা হোটেল নয়। যদি আপনিও আমার এই গল্পটি পড়ছেন বা শুনছেন, তবে থামুন আর এক মুহূর্তের জন্য নিজের জীবনের দিকে তাকান। আপনিও কি এমন কোনো সম্পর্কে নিজের পুরো জীবন, নিজের সব সঞ্চয় বিলিয়ে দিচ্ছেন, যেখানে বিনিময়ে আপনি শুধু অপমান আর অবজ্ঞা পাচ্ছেন? আপনিও কি নিজের আর্থিক লাগাম এমন কারোর হাতে দিয়ে রেখেছেন যে আপনার আড়ালে আপনার ডিজিটাল আর আর্থিক হত্যার ষড়যন্ত্র করছে? যদি হ্যাঁ হয়, তবে আজই আর এখনই নিজের চোখ খুলুন। সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, ওটা নিজের আদর্শ দিয়ে অর্জন করতে হয়। আমার কাহিনী আপনার কেমন লাগলো? আমার জায়গায় আপনি হলে আপনিও কি এটাই করতেন? আমাকে কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটা লিখতে একদম ভুলবেন না যে আপনি এই গল্পটি কোন শহর থেকে দেখছেন। হয়তো আপনার একটা কমেন্ট, আপনার একটা গল্প অন্য কোনো অসহায় মাকে নিজের আওয়াজ আর নিজের শক্তি ফিরে পাওয়ার সাহস যোগাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি আপনার প্রতিটা বান্ধবী ও আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাদের এটা জানার দরকার আছে যে বার্ধক্য কোনো অসহায়তা নয়, বরং অভিজ্ঞতা আর শক্তির অন্য নাম। ধন্যবাদ।